সবাই কেন এমন করে? কেন এভাবে কথা বলে? আমি কি মানুষ না? আমার কি সম্মান নাই? সব মান সম্মান কি শুধু বড়লোকদের জন্য? আমিও তো একটু সম্মান, একটু ভালোবাসা আশা করি। কিন্তু গরিবের যেন আশা করা চরম অন্যায়। তারা বুঝিয়ে দেয় গরিব হওয়া যেন একটা ভুল। মাথা নিচে করে ধীরে ধীরে হাঁটতে থাকে নীরব। চারপাশে বিশাল দালান কোঠা, আলিশান গাড়ি, কিন্তু সেই জায়গায় তার অস্তিত্ব যেন শূন্য। এই চৌধুরী বাড়ি শহরের সবচেয়ে বড় আর প্রভাবশালী পরিবার, যেখানে টাকার অভাব নেই, ক্ষমতার অভাব নেই, কিন্তু মানুষের অভাব আছে, মানবিকতার অভাব আছে। আজ সকাল থেকেই কাজের চাপে এক মুহূর্তও বসার সময় পায়নি নীরব, তবুও সামান্য একটা ভুলের জন্য। এই নীরব, এই গ্লাসটা ঠিকমতো পরিষ্কার করতে পারিস না? এত অলস হলে এখানে কাজ করিস কেন? রাগে গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ে। নীরব চুপচাপ দাঁড়িয়ে থাকে, মাথা নিচু, কোনো উত্তর দেয় না। কারণ সে জানে এখানে তার কোনো কথা বলার অধিকার নেই। এই ছেলেটাকে বেশি মাথায় তুলেছ বলেই এমন হয়েছে। এদের জায়গা নিচেই রাখা উচিত। চারপাশে থাকা লোকজন হেসে ওঠে। সে হাসির শব্দ যেন নীরবের বুক চিরে দেয়। জি স্যার, ভুল হয়ে গেছে। নীরব নিচু হয়ে কাজগুলো তুলতে থাকে। হাত কেটে রক্ত বের হতে থাকে, কিন্তু সে থামে না। কিন্তু কেউ দেখে না এই ছেলেটার চোখের ভেতর লুকিয়ে থাকা আগুনটা, এই নীরবতার আড়ালে লুকিয়ে থাকা ঝড়টা। রাত, চৌধুরী বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। চারপাশের নিস্তব্ধতা। নীরব তার ছোট্ট অন্ধকার রুমে বসে আছে। হাতের রক্ত এখনো শুকায়নি, কিন্তু তার চোখে কোনো ব্যথা নেই, বরং ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। আজকের অপমান সব হিসাব করে রাখলাম। ধীরে ধীরে তার পুরনো একটা ল্যাপটপ বের করে ল্যাপটপ অন হতেই স্ক্রিনে একের পর এক কোড ভেসে উঠতে থাকে। হঠাৎ পুরো স্ক্রিন কালো হয়ে যায়। তারপর একটাই নাম জ্বলজ্বল করতে থাকে, শ্যাডো কিং। নীরবের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে ওঠে। একটা ভয়ঙ্কর আত্মবিশ্বাস তার ভেতর থেকে বেরিয়ে আসে। এই পৃথিবী আমাকে অপমান করেছে, এবার আমার পালা। তার আঙুলগুলো কিবোর্ডে দ্রুত নড়তে থাকে। একের পর এক সিকিউরিটি সিস্টেম ভেঙে ফেলছে। শহরের বড় বড় কোম্পানির সার্ভার, ব্যাংকের সিকিউরিটি, সব কিছু যেন তার খেলনা। যেখানে আমাকে অপমান করা হয় সেখান থেকে আমার রাজত্ব শুরু হবে। স্ক্রিনে ভেসে ওঠে এক্সেস গ্রান্টেড। নীরব চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। কারণ এই খেলাটা এখন শুরু হলো। চোখ দুটো অদ্ভুত এক ঝিলিক দিচ্ছে, ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি। এই অনুভূতিটা, কেউ অপমান করলে যে আগুনটা ভেতরে জ্বলে, সেটার আসল শান্তি এখানে। এই স্ক্রিনের সামনে তার আঙুলগুলো দ্রুত কিবোর্ডে চলতে থাকে। একটার পর একটা কোড, একটার পর একটা সিকিউরিটি লেয়ার ভেঙে যাচ্ছে। নীরব ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। তার চোখে এখন আর কষ্ট নেই, নেই কোনো দুর্বলতা, বরং আছে এক ধরনের ভয়ঙ্কর প্রশান্তি। তোমরা ভাবো আমি দুর্বল, তোমরা ভাবো আমি কিছুই পারি না। আজ দেখো আমি কি করতে পারি। স্ক্রিনে ভেসে ওঠে একটি বড় কর্পোরেট কোম্পানির সিকিউরিটি ফায়ারওয়াল। নীরব একবারও থামে না, একটা একটা করে কোড ইনপুট দেয়। মাত্র কয়েক সেকেন্ড, ফায়ারওয়াল ব্রেস্ট। নীরবের ঠোঁটের কোণ আরও বড় হাসি ফুটে ওঠে। এটা তো খুব সহজ ছিল। আরেকটা কোম্পানি, আরও বড়, আরও শক্তিশালী সিকিউরিটি। কিন্তু নীরবের জন্য সব কিছু যেন একটা খেলা। সে ধীরে ধীরে চ্যালেঞ্জটা উপভোগ করতে থাকে। একটা একটা করে সে বড় বড় কোম্পানির সার্ভারে ঢুকে পড়ে। ব্যাংকিং সিস্টেম, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, সব কিছু তার সামনে খুলে যাচ্ছে। তার চোখে এখন এক ধরনের উন্মাদনা, যেন এই হ্যাকিং তার কাছে কোনো কাজ না। এটা তার নেশা, তার আনন্দ, তার প্রতিশোধ। ওয়াও, এতগুলো সিকিউরিটি লেয়ার, তাও আমার সামনে টিকতে পারলো না।
সে ইচ্ছা করলে সব কিছু ধ্বংস করে দিতে পারে, কিন্তু সে ধ্বংস করছে না, কারণ সে খেলছে, সে উপভোগ করছে। একটা একটা করে সিস্টেমে ঢুকে আবার বের হয়ে আছে, যেন সবাইকে বুঝিয়ে দিচ্ছে সে চাইলে কি করতে পারে। স্ক্রিনে একের পর এক লেখা ভেসে উঠছে, এক্সেস গ্রান্টেড, এক্সেস গ্রান্টেড, এক্সেস গ্রান্টেড। নীরব চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। এই পাওয়ার, এই কন্ট্রোল, এটাই আসল। তার আঙুল থামে না, আরও দ্রুত হয়ে ওঠে। হঠাৎ সে থেমে যায় স্ক্রিনে একটা নাম দেখে, চৌধুরী গ্রুপ কোর সিস্টেম। নীরবের চোখ সরু হয়ে আসে, তার ঠোঁটের হাসিটা ধীরে ধীরে আরও গভীর হয়। শেষমেশ আমি এসে গেছি, এবার খেলাটা আসল জায়গা শুরু হবে। স্ক্রিনে কোডের ঝড় উঠতে থাকে, পুরো রুমে শুধু কিবোর্ডের শব্দ আর নীরবের ধীর ভয়ঙ্কর হাসি। স্ক্রিনে ভেসে থাকা চৌধুরী গ্রুপ কোর্স সিস্টেম লেখাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখে আগুন, ঠোঁটে ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠা হাসি। আজ সব হিসাব শুরু হবে। তার আঙুল কিবোর্ডে পড়তে যাচ্ছে, ঠিক তখনই টক 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 রুমের দরজার বাইরে হঠাৎ শব্দ হয়। নিস্তব্ধ রাতটা যেন এক ঝটকায় ভেঙে যায়। এই নীরব, এত রাতে তোর রুম থেকে কিসের শব্দ আসছে রে? নীরব এক মুহূর্তের জন্য থেমে যায়, চোখের তীক্ষ্ণ দৃষ্টি এক সেকেন্ডে স্বাভাবিক হয়ে যায়। সে দ্রুত ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে দেয়। আর এত রাতে লাইট জ্বালিয়ে কি করছিস? ঘুমাসনি কেন? নীরব উঠে দাঁড়িয়ে দরজার দিকে তাকায়, তার কণ্ঠস্বর আবার আগের মতোই শান্ত, ভদ্র, নিচু। কিছু না ম্যাডাম, এমনি বসেছিলাম। দরজার ওপাশে দাঁড়িয়ে অনন্যা একটু বিরক্ত গলায় বলে, এই সময় জেগে থাকার কোনো দরকার নেই, সকালবেলা আবার তোকে অনেক কাজ করতে হবে। জি ম্যাডাম, আমি এখনই ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে, লাইট বন্ধ করে ঘুমা। তার পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যায়। পুরো বাড়িটা আবার নিস্তব্ধ হয়ে পড়ে। নীরব কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকে, নিশ্চিত হয় যে কেউ আর নেই। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, টেবিলের ওপরে রাখা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার চোখে আবারও সেই আগের ঝিলিক ফিরে আসে, কিন্তু এবার সে কিছু করে না, ধীরে ধীরে ল্যাপটপটা বন্ধ করে দেয়। খেলা তো এখনই শুরু হবে, তাড়াহুড়ো করে মজা নষ্ট করার কোনো দরকার নেই। সে বিছানার দিকে এগিয়ে যায়, ক্লান্ত শরীরটা ফেলে দেয় বিছানায়। ঘরের অন্ধকারে তার মুখটা ঠিকমতো দেখা যায় না, শুধু তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা সেই রহস্যময় হাসিটা বোঝা যায়। আজ না হয় আগামীকাল। চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তার মাথার ভেতর এখনও চলছে হিসাব, কোড, প্ল্যান, প্রতিশোধ। আর বাইরে থেকে দেখা যায় একটা সাধারণ অবহেলিত চাকর ঘুমিয়ে আছে, কিন্তু ভেতরে একটা ঝড় তৈরি হচ্ছে, যে ঝড় সব কিছু বদলে দেবে। ভোর আকাশে হালকা আলো ফুটেছে, পাখিটা ভেসে আসছে, চৌধুরী বাড়ির বিশাল উঠোনে সকালের ঠান্ডা বাতাস বইছে। কিন্তু এই শান্ত সকালটা হঠাৎ করে ভেঙে যায়। এই নীরব, কতক্ষণ ঘুমাবি তুই? তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে, যেন বজ্রপাত হয়েছে। তুই কি জানিস না আমি সকালে হাঁটাহাঁটি করে এসে গরম চা খাই, আর আমার জন্য চা রেডি না করে তুই আরামে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? 2 মিনিটের মধ্যে চা না পেলে আজকে তোর চাকরি ক্যান্সেল। এই চিৎকার সরাসরি গিয়ে লাগে নীরবের কানে। নীরবের হঠাৎ ধরফর করে ঘুম ভেঙে যায়, চোখ বড় বড় হয়ে যায়। কি সকাল হয়ে গেছে? সে এক লাফে উঠে বসে, মাথা এলোমেলো, চোখে ঘুমের ছাপ। বাইরে থেকে আবার চিৎকার। নীরব, আমি কিন্তু গুনতেছি। নীরব আর এক সেকেন্ডও দেরি করে না, তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে নামে। আসছে ম্যাডাম, এখনই আসছে। দ্রুত মুখে পানি ছিটিয়ে আগোছালো অবস্থাতেই রান্নাঘরের দিকে দৌড় দেয়। তার পায়ের শব্দ করিডোর জুড়ে প্রতিধ্বনি হতে থাকে। এদিকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে অনন্যার মা রাগে ফুঁসছে, হাতে কাপ, চোখে আগুন। এই ছেলেটাকে আমি না করে কি করব? দিন দিন মাথায় উঠেছে, কাজের কোনো ঠিক নাই, চাকরি দিয়েছি বলে কি কি মনে করেছে? এই বাড়িতে থাকতে হলে নিয়ম মেনে চলতে হবে। ঠিক তখনই নীরব দৌড়ে রান্নাঘরে ঢোকে। তার শ্বাস দ্রুত, বুক ওঠানামা করছে, কিন্তু মুখে সেই আগের শান্ত ভাবটাই এনে ফেলে।
নীরব নিজের সাথে আস্তে করে বলে। একটু দেরি হলেও সব শেষ। দ্রুত চুলায় পানি বসায়, চা পাতা, দুধ, চিনি সব একের পর এক হাতের নাগালে নিয়ে আসে। তার হাত দ্রুত কাজ করছে, কিন্তু তার চোখে কিছু একটা আলাদা। গত রাতে সেই শ্যাডো কিংয়ের ছাপ এখনো লুকিয়ে আছে সেখানে। বাইরে থেকে আবার অনন্যার মায়ের কণ্ঠ। নীরব, চা হলো? জি ম্যাডাম, হয়ে যাচ্ছে। চায়ের পানি ফুটতে থাকে, ধোঁয়া উঠতে থাকে। নীরব চায়ের কাপে ঢালতে ঢালতে 1 সেকেন্ড থেমে যায়। তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে ওঠে। এই অপমান, এই রাগারাগি সব কিছুর হিসাব আছে। আবার স্বাভাবিক হয়ে যায়। ট্রেতে চা নিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বাইরে একটা সাধারণ চাকরের সকাল শুরু হয়েছে, কিন্তু ভেতরে একটা ভয়ঙ্কর পরিকল্পনার সূচনা হয়ে গেছে। নীরব ট্রেতে গরম ধোয়া ওঠা চা নিয়ে দ্রুত ড্রয়িং রুমে ঢোকে। মুখে ভদ্রতা, চোখে চাপা ক্লান্তি। এই নিন ম্যাডাম, আপনার চা। সে কাপটা সাবধানে অনন্যার মায়ের সামনে রাখেন। হাত একটু কেঁপে যায়, কিন্তু সাথে সাথে সামনে নেয় না। অনন্যার মা কাপটা হাতে নিয়ে কড়া চোখে তাকিয়ে বলে। এত দেরি হলো কেন? সরি ম্যাডাম, একটু দেরি হয়ে গেছে। ম্যাডাম, একটা কথা বলি, বাসি পেটে চা খেলে গ্যাস্ট্রিক হয়। আপনি চাইলে আগে কিছু খেয়ে। তোকে জ্ঞান দিতে বলেছে কে? হ্যাঁ, তুই নিজের কাজ নিজে কর, বুঝেছিস? তার কণ্ঠে অবহেলা আর বিরক্তি স্পষ্ট। নীরব সাথে সাথে মাথা নিচু করে ফেলে। জি ম্যাডাম। আর একটা কথাও বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ওপর থেকে অনন্যার কণ্ঠ ভেসে আসে। নীরব, আমার কফিটা দিয়ে যা। নীরব মাথা তুলে একবার ওপরের দিকে তাকায়, তারপর আবার নিচু করে ফেলে। জি ম্যাডাম, এখনই দিচ্ছি। সে আবার ঘুরে রান্নাঘরের দিকে হাঁটা দেয়। তার পায়ের গতি স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে বিরক্তি জমে থাকে। রান্নাঘরে ঢুকে আবার কফি বানাতে শুরু করে। চুলায় দুধে বসায় কফি, চিনি মাপে সবকিছু নিখুঁতভাবে করছে, কিন্তু এবার তার মুখে ভদ্রতার মুখোশ নেই। নীরব মনে মনে হালকা বিরক্তি নিয়ে বলে। সব এক একটা জমিদার, নিজের কাজ নিজে করে খেতে পারিস না? যত পারছে হুকুম করছে, এই কর ওই কর, যেন আমি মানুষ না। একটু থামে, গভীর শ্বাস নেয়। তার চোখে আবার সেই আগের ঝিলিক ফিরে আসে। নীরব মনে মনে ঠোঁটে হালকা হাসি নিয়ে বলে। ঠিক আছে, আর কিছুদিন কার হুকুম চলে দেখা যাবে। আবার মুখে ভদ্রভাব এনে ট্রে হাতে নেয়। নীরব স্বাভাবিক কণ্ঠে জোরে বলে। কফি রেডি ম্যাডাম। সে ধীরে ধীরে উপরে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। নীরব ট্রেতে কফি নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে আসে। প্রতিটা পা ফেলার সাথে সাথে তার মুখে সেই ভদ্র নিরহ ভাবটা স্পষ্ট। অনন্যার রুমের সামনে এসে দাঁড়ায়, একবার গভীর শ্বাস নেয়, তারপর হালকা করে দরজায় নক করে। খোলা আছে, ভিতরে আয়। নীরব ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে। আর ঢুকতেই সে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায়। তার চোখে বড় হয়ে যায়, মুখে স্পষ্ট অপ্রস্তুত ভাব। কারণ অনন্যা মাত্রই গোসল করে বের হয়েছে, চুল ভেজা, পানি টপ টপ করে পড়ছে, শরীরে শুধু একটা তোয়ালে জড়ানো। নীরব দ্রুত চোখ নিচু করে ফেলে। তার কণ্ঠে শুকিয়ে যায়। নীরব মনে মনে অস্বস্তি আর বিরক্তি মিশিয়ে বলে। এই বড়লোকের মেয়েদের কোনো লজ্জা শরম নাই নাকি? এই অবস্থায় কেউ কাউকে রুমে ঢুকতে দেয়? সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, মাথা নিচু। অনন্যা ভ্রুকুচকে তাকিয়ে বলে। কিরে, চুপ করে আছিস কেন? কফি নিন ম্যাডাম, আমার নিচে কাজ আছে। সে ট্রেটা সামনে এগিয়ে দেয়, চোখ এখনো নিচের দিকেই। অনন্যা ধীরে ধীরে এগিয়ে আসে, কফির কাপ হাতে নেয়। সারাদিন কি কাজ করিস তুই? নীরব এবার একটু মাথা তুলে তাকায়, চোখে হালকা বিরক্তি ফুটে ওঠে। আপনারা কি আমাকে বসিয়ে রাখেন ম্যাডাম? সারাদিন তো কাজের উপরে রাখেন। তার কণ্ঠে চাপা রাগ স্পষ্ট। অনন্যা কিছুটা অবাক হয়ে যায়, তারপর ঠোঁট বাঁকিয়ে হালকা হাসে। ওহো, মুখে তো দেখছি জবর কথা ফুটেছে, তাই না? নীরব এবার চোখে চোখ রাখে, তার ভেতরের আত্মসম্মানটা যেন মাথা তুলে দাঁড়ায়। আমি কি বোবা নাকি ম্যাডাম? কথাটা বলার সাথে সাথে রুমের পরিবেশটা হঠাৎ ভারী হয়ে যায়। অনন্যার চোখে রাগে লাল হয়ে ওঠে। তুই তুই বেয়াদব হয়ে গেছিস নাকি?
নীরব চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু এবার তার মাথা নিচু না, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। এই প্রথম চৌধুরী বাড়ির কেউ নীরবের চোখে এই রকম দৃষ্টি দেখালো, আর এই দৃষ্টিটা ভবিষ্যতের ঝড়ের ইঙ্গিত দিয়ে গেল। নীরব অনন্যার রুম থেকে ধীরে ধীরে বের হয়ে আসে। তার মুখে কোনো ভাব নেই, কিন্তু ভেতরে জমে আছে অনেক কিছু। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে একবার থেমে যায়, চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। যদি হোক, এখনো সময় আসেনি। তারপর আবার স্বাভাবিক হয়ে নিচে চলে আসে। ড্রয়িং রুমে ঢুকতেই অনন্যার মা আবার বলে, এই নীরব, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বসে থাকার টাইম পেয়েছিস নাকি? বসে আছে কই ম্যাডাম? আমি তো ম্যাডামকে কফি দিতে গেছিলাম। হয়েছে হয়েছে, এবার বেশি কথা না বলে বাজারে যা। এই লিস্টটা নিয়ে যা, সব কিছু ঠিকঠাক নিয়ে আসবি, কোনো ভুল যেন না হয়। জি ম্যাডাম। সে লিস্টটা হাতে নেয়, একবার চোখ বুলিয়ে নেয়, তারপর দ্রুত বেরিয়ে যায়। বাজারে রাস্তার ভিড়, মানুষের কোলাহল। নীরব দ্রুত হাঁটছে, তার হাতে লিস্ট, চোখে মনোযোগ। একটার পর একটা জিনিস কিনছে, সবজি, মাছ, মাংস, প্রয়োজনীয় সব কিছু নিয়ে কিনে ব্যাগ ভর্তি করে নেয়। এই দৌড়ঝাঁপ একদিন শেষ হবে। সে দ্রুত বাড়ির দিকে ফিরে আসে। চৌধুরী বাড়ি। নীরব তাড়াতাড়ি বাজারের সব জিনিস নামিয়ে রাখে। এই নীরব, এত দেরি কেন? রাস্তায় জ্যাম ছিল ম্যাডাম, সব কিছু ঠিকঠাক নিয়ে এসেছি। ঠিক আছে, এখন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি রান্না কর। রান্নার লোক তো আছে ম্যাডাম। আজ সে আসবে না, তার ছেলে অসুস্থ, তাই তুই সব রান্না করবি, বুঝেছিস? জি ম্যাডাম। সে আর কিছু বলে না, ধীরে ধীরে রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘরে ঢুকে হাতা খুন্তি হাতে নেয়, চুলা জ্বালায়, সবজি কাটে, মশলা তৈরি করে। একটার পর একটা কাজ করতে থাকে। তার হাত কাজ করছে, কিন্তু মন অনেক দূরে। একদিন এই হাতে শুধু রান্না না, সব কিছুর হিসাবও করা হবে। চুলার আগুন জ্বলছে, আর সেই আগুনের মতোই নীরবের ভেতরের আগুনও ধীরে ধীরে জ্বলে উঠছে। রান্নাঘর চুলার আগুন ধীরে ধীরে নিভে আসছে। সব রান্না শেষ, চারদিকে ভেসে বেড়াচ্ছে গরম খাবারের গন্ধ। নীরব ঘাম মুছতে মুছতে একবার চারপাশে তাকায়। তার হাতগুলো ক্লান্ত, কিন্তু কাজটা নিখুঁত হয়েছে। সব শেষ। সে একে একে সব খাবার টেবিলে সাজিয়ে দেয়, প্লেট, বাটি, গ্লাস সব ঠিকঠাক করে রাখে। ডাইনিং টেবিলে অনন্যা, তার মা, বাবা সবাই একে একে এসে বসে। টেবিল ভর্তি খাবার, সবকিছু পরিপাটি। নীরব চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাশে তার কাজ এখন সবাইকে সার্ভ করা। নীরব একটা করে প্লেটে খাবার তুলে দিতে থাকে। এই নিন ম্যাডাম, এই নিন স্যার। তার কণ্ঠে ভদ্রতা, মুখে কোনো অভিব্যক্তি নেই। অনন্যার বাবা চুপচাপ খেতে শুরু করে। অনন্যার মা খাবারের দিকে তাকিয়ে মাথা নাড়ে। রান্না মন্দ হয়নি। আয় নীরব, তুইও বসে খেয়ে নে। কি বলছো তুমি? ও আমাদের সাথে খাবে কেন? কারণ আমি ওকে নিয়ে বাইরে যাব, ওর খাওয়া দেরি হলে আমার লেট হয়ে যাবে। কথাটা খুব স্বাভাবিকভাবে বলে, যেন এটাই সবচেয়ে যুক্তিসঙ্গত বিষয়। অনন্যার মা কিছুক্ষণ চুপ করে থাকে, তার মুখে অসন্তুষ্টির ছাপ, কিন্তু শেষমেশ সে আর কিছু বলে না। ঠিক আছে, যা খা। নীরব স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, যেন বিশ্বাসই করতে পারছে না। অনন্যা আবার তাকায় তার দিকে। কি হলো, দাঁড়িয়ে থাকবি নাকি? বস। নীরব ধীরে ধীরে একটা চেয়ারে বসে। তার বসার ভঙ্গিতে অস্বস্তি স্পষ্ট। এই টেবিলে বসা যেন তার জন্য অচেনা। সে আস্তে করে খাবার নেয়। নীরব মনে মনে বলে, আজব, এদের সাথে বসে খাচ্ছি। একটু খেতে খেতে থেমে যায়। তার চোখ একবার অনন্যার দিকে যায়। অনন্যা স্বাভাবিকভাবে খাচ্ছে, কোনো বাড়তি ভাব নেই। নীরব মনে মনে হালকা দ্বিধা নিয়ে বলে, এরা সবাই একরকম না। আবার খাওয়া শুরু করে, কিন্তু তার ভেতরে সেই আগুন, সেটা এখনো নিভে যায়নি। এই মুহূর্তটা শুধু একটা বিরতি। ঝড় আসার আগে ছোট্ট একটা নীরবতা। ডাইনিং টেবিলে সবাই খাওয়া শেষ করে ধীরে ধীরে উঠে যাচ্ছে। চেয়ারগুলো সরে যাওয়ার শব্দ, প্লেটের টুংটাং, একটা ব্যস্ত সকালের পরিবেশ। নীরব চুপচাপ বসে আছে, শেষ কয়েক লোকমা খাচ্ছে, মাথা নিচু। ঠিক তখনই চল, যেতে হবে। কই যাবেন ম্যাডাম? অফিসে। আমি গিয়ে কী করবো ম্যাডাম? আমি তো এসব কাজ পারি না।
তার কণ্ঠে সত্যি সত্যি অস্বস্তি, যেন ওই জায়গাটা তার জন্য না। অনন্যা একবার তাকায় তার দিকে, তার চোখে একটা অন্যরকম ভাব। শিখবি, বলা তো যায় না ভবিষ্যতে কোনটা কাজে লাগে। আমার মতে গরিবের অফিসের কাজ শিখে লাভ নেই ম্যাডাম। তার কথায় একটা কষ্ট লুকিয়ে থাকে, একটা বাস্তবতা। অনন্যা ভ্রু কুঁচকে ফেলে। এসব ডায়লগ বাদ দে, বেশি কথা না বলে চল বলো। নীরব এক মুহূর্ত তাকিয়ে থাকে। তার চোখে এক ঝলক রাগ আসে, কিন্তু সে কিছু বলে না। জি ম্যাডাম। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি, একদিকে অপমান, আরেকদিকে কৌতূহল। অফিসে নিয়ে যাচ্ছে, ঠিক আছে দেখি। সে অনন্যার পেছন পেছনে হাঁটা দেয়। বাইরে একটা নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে, যেখানে একজন চাকর আর একজন বস, কিন্তু খুব শীঘ্রই এই সমীকরণটা বদলে যাবে। অফিস বিল্ডিং, বড় বড় গ্লাসের দরজা, চকচকে ফ্লোর, চারপাশে ব্যস্ত মানুষের চলাফেরা। গাড়ি থেকে নামতেই পরিবেশটা যেন বদলে যায়। অনন্যা সোজা হয়ে হাঁটতে থাকে, তার মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস। সবাই তাকে দেখেই থেমে যায়। স্টাফরা একে একে সালাম দিতে থাকে। সালাম ম্যাম। গুড মর্নিং ম্যাম। অনন্যা হালকা মাথা নেড়ে সবার অভিবাদন নেয়, একদম স্বাভাবিক অভ্যস্ত ভঙ্গিতে। নীরব একটু পেছনে দাঁড়িয়ে থাকে, তার চোখ চারপাশে ঘুরছে। এই অফিস, এই পরিবেশ, সবকিছু তার কাছে নতুন, কিন্তু সে কিছু বলে না, শুধু চুপচাপ সবকিছু লক্ষ্য করে। বড় জায়গা, বড় খেলা। তার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। অনন্যার কেবিন, বড় রুম, সুন্দর করে সাজানো। একপাশে বড় ডেস্ক, অন্য পাশে সোফা। অনন্যা ঢুকে সরাসরি নিজের চেয়ারে বসে পড়ে। নীরবও ধীরে ধীরে ভেতরে ঢোকে। দরজার পাশে দাঁড়িয়ে থাকে অনন্যা, তাকায় তার দিকে। কেমন লাগছে অফিস? ভালো, তবে আপনার বদলে আমি মালিক হলে আরও মানাবে। কথাটা একদম স্বাভাবিকভাবে বলে, কিন্তু তার চোখে অন্যরকম আত্মবিশ্বাস। অনন্যা কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর হেসে ফেলে। ওহো, তুই তো দেখি বড় স্বপ্ন দেখছিস। স্বপ্ন দেখ দেখ দেখ। স্বপ্ন তো আমি দেখবই, পূরণ করবে আল্লাহ। রুমটা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। অনন্যা এবার আর হাসে না। সে কিছুক্ষণ নীরবের দিকে তাকিয়ে থাকে, কারণ এই কথাগুলোতে একটা অদ্ভুত দৃঢ়তা আছে, একটা একটা বিশ্বাস, সেটা সহজে ভাঙা যায় না। আর নীরব চুপচাপ তাকিয়ে থাকলেও তার ভেতরে একটা রাজত্ব গড়ে উঠছে, যেটা খুব শীঘ্রই এই অফিসকে কাঁপিয়ে দেবে। অনন্যার কেবিন ঘরের ভেতর নীরবতা, শুধু কিবোর্ডের শব্দ। অনন্যা মন দিয়ে কাজ করছে, ফাইল চেক করছে, কিছু লিখছে। তার মুখে সিরিয়াস ভাব, পুরোপুরি কাজে ডুবে আছে। আর একপাশে নীরব চুপচাপ বসে আছে, তার চোখে ঘুরে ঘুরে সব কিছু দেখছে। ডেস্ক, কম্পিউটার, ফাইল, ক্যাবিনেট, কিন্তু বাইরে থেকে দেখলে সে একদম শান্ত, নিরীহ। আই নীরব, জি ম্যাডাম। এভাবে বসে না থেকে কাজগুলো দেখতে পারিস। দরকার নেই ম্যাডাম, এসব শিখতে গিয়ে যদি বাড়ির কাজ ভুলে যাই তাহলে আবার ঝাড়ি খাবো। তার কণ্ঠে ব্যঙ্গ মেশানো সরলতা। অনন্যা কিছুক্ষণ চুপ থাকে, তারপর মাথা নাড়ে। ঠিক আছে, তুই বস, আমি মিটিং সেরে আসি। আচ্ছা ম্যাডাম। অনন্যা ফাইল নিয়ে দরজার দিকে হাঁটে। দরজা খুলে বের হয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দে রুম আবার নিস্তব্ধ। নীরব কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে, তারপর ধীরে ধীরে মাথা তোলে। তার চোখের দৃষ্টি বদলে যায়, সেই নিরীহ ভাবটা উধাও। তার জায়গায় আসে তীক্ষ্ণ হেসেবি দৃষ্টি। নীরব ধীরে ধীরে উঠে দাঁড়ায়, দরজার দিকে এগিয়ে যায়, একবার বাইরে তাকায়, তারপর দরজা লক করে দেয়। তার ঠোঁটে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। নীরব এবার সে দ্রুত ডেস্কের দিকে এগিয়ে যায়, ড্রয়ার খুলে একটার পর একটা ফাইল বের করতে থাকে। কাগজে উল্টাচ্ছে, ডকুমেন্ট চেক করছে, তার চোখে অদ্ভুত মনোযোগ। চৌধুরী গ্রুপ, দেখি তোমাদের আসল খেলা কোথায়। সে একটা গুরুত্বপূর্ণ ফাইল হাতে নেয়, পা থেমে যায়। ফাইলটা খুলে তার চোখে ঝিলিক চলে আসে। নীরব ধীরে ধীরে হাসে। ওহো, এত কিছু লুকিয়ে রেখেছো, খেলা তো আরও মজার হবে। তার হাসিটা আরও গভীর হয়ে ওঠে।
এই মুহূর্তে সে আর কোনো সাধারণ চাকর না, সে একজন হ্যাকার, একজন প্লেয়ার যে এখন নিজের চাল দিতে শুরু করেছে। নীরব কেবিনের ভেতর, দরজা লক করা, চারপাশ নিস্তব্ধ। টেবিলের ওপর ছড়িয়ে থাকা ফাইল আর নীরবের ঠোঁটে সেই রহস্যময় বাঁকা হাসি। ঠিক তখনই হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। নীরব একটু থামে, ভ্রুকুচকে ফোনের দিকে তাকায়। স্ক্রিনে ভেসে ওঠে অ্যাসিস্ট্যান্ট। নীরব দ্রুত ফোনটা হাতে নেয়, কণ্ঠ মুহূর্তেই বদলে যায়, ঠান্ডা, অথরিটিভ। হ্যাঁ বলো। স্যার, একজন লোক এসেছে, তার খুব বিপদ, সে সাহায্য চাইছে। এই সামান্য কারণে আমাকে ফোন দিতে হবে কেন? এত টাকা দিয়ে কি করব আমি? যদি মানুষের উপকারই না আসে, যত লাগে দিয়ে দাও। মনে রাখবে, আমার টাকা শুধু অসহায় মানুষের জন্য। আমি বিলিয়নিয়ার, আমার কি টাকার অভাব আছে? জি স্যার, বুঝেছি। ঠিক আছে, আর এসব ছোটোখাটো ব্যাপারে আমাকে ডিস্টার্ব করবে না, নিজেই হ্যান্ডেল করবে। জি স্যার। কলটা কেটে যায়। নীরব কিছুক্ষণ ফোনটা হাতে নিয়ে বসে থাকে। তার চোখে এক অদ্ভুত দ্বৈততা। একদিকে চৌধুরী বাড়ির অবহেলিত চাকর, অন্যদিকে একজন বিলিয়নিয়ার যার একটা সিদ্ধান্তেই মানুষের জীবন বদলে যায়। নীরব ধীরে ধীরে ফোনটা টেবিলে রেখে দেয়, তার ঠোঁটে আবার সেই বাঁকা হাসি ফিরে আসে। এই দুইটা জীবন কতদিন আর লুকিয়ে রাখা যাবে? না এখনই না, এখন শুধু খেলাম। তার হাসিটা আরও গভীর হয়ে ওঠে, কারণ যে মানুষটা বাইরে থেকে সবচেয়ে দুর্বল, ভেতরে সেই মানুষটাই সবচেয়ে শক্তিশালী। অফিসের কেবিন দরজাটা হঠাৎ খুলে যায়। অনন্যা ভেতরে ঢোকে, তার মুখে ক্লান্তির ছাপ, চোখে বিরক্তি আর চাপা টেনশন। ফাইলগুলো টেবিলে ছুঁড়ে রেখে চেয়ারে বসে পড়ে। উফ, আজ আর পারছি না, মাথা ধরেছে। নীরব তখন আগের মতোই চুপচাপ বসে আছে, যেন কিছুই হয়নি। অনন্যা মাথা তুলে তাকায়। চল বাড়ি যাই, অনেক ক্লান্ত লাগছে। জি ম্যাডাম। দুজন ধীরে ধীরে অফিস থেকে বের হয়ে আসে। গাড়ির ভেতর, বাইরের রাস্তার ভিড়, গাড়ির হর্ন, সূর্যের আলো একটু নরম হয়ে এসেছে। অনন্যা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে, মুখে ক্লান্তি স্পষ্ট। নীরব পাশে বসে একবার তার দিকে তাকায়, তারপর বাইরে তাকায়। কিছুক্ষণ চুপ থাকার পর, ম্যাডাম, হুম ডাব খান, ফ্রেশ লাগবে। হুম, ঠিক আছে, আনা। নীরব সাথে সাথে ড্রাইভারকে বলে গাড়ি থামাতে। গাড়ি রাস্তার পাশে থামে। নীরব দ্রুত থেমে যায়, একটু দূরের দোকান থেকে দুইটা ডাব কিনে আনে। সে আবার গাড়িতে উঠে একটা ডাব অনন্যার হাতে দেয়। এই নিন ম্যাডাম। অনন্যা স্ট্র দিয়ে ডাব খেতে শুরু করে। এক চুমুক দিয়েই যেন একটু স্বস্তি পায়। হুম, ভালো লাগছে। তুই খা একটা। লাগবে না ম্যাডাম, কেন? গরিব মানুষ দামি খাবার সয় না। কথাটা শুনে অনন্যা চুপ হয়ে যায়। তার চোখে এক মুহূর্তের জন্য অন্যরকম একটা অনুভূতি ভেসে ওঠে। কিন্তু নীরব বাইরের দিকে তাকিয়ে থাকে, তার ঠোঁটে হালকা হাসি। নীরব মনে মনে বলে, যে টাকা দিয়ে আমি শত ডাব কিনতে পারি, সে আজ নিজেকে গরিব বলে পরিচয় দিচ্ছে। গাড়ি আবার চলতে শুরু করে। বাইরের শহর ছুটে চলেছে, আর ভেতরে দুইটা মানুষ, দুইটা আলাদা জগৎ, যাদের গল্প এখনো পুরোটা বলা বাকি। বাড়ির সামনে গাড়ি থামে। গেট খুলে ভেতরে ঢোকার সাথে সাথে সেই চেনা পরিবেশ, সেই চেনা চাপ। অনন্যা ক্লান্ত শরীরে ভেতরে ঢুকে পড়ে, জুতা খুলে সোফায় বসে পড়ে। আর নীরব চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন পরের হুকুমের অপেক্ষায়। ঠিক তখনই এই নীরব, জি ম্যাডাম। অনন্যার মা ভেতর থেকে এক গাদা কাপড় নিয়ে আসে, একেবারে নীরবের সামনে ছুড়ে দেয়। সারাদিন তো ঘুরলি, এবার কাজ করবে কে? এগুলো সব ধুয়ে ফেল তাড়াতাড়ি। জি ম্যাডাম। সে নিচু হয়ে কাপড়গুলো তুলে নেয়। তার মুখে কোনো প্রতিবাদ নেই, কোনো উত্তর নেই। কিন্তু নীরব মনে মনে হালকা বিরক্তি নিয়ে বলে, দজ্জাল মহিলা আমার জন্য সব সময় কাজ রেডি করে রাখে। তার ঠোঁটে ক্ষীণ একটা হাসি ফুটে ওঠে। একদিন এই হুকুমগুলোই থেমে যাবে। সে কাপড় নিয়ে ধোয়ার জায়গায় চলে যায়, পানি চালু করে, একটার পর একটা কাপড় ভেজায় হাত দিয়ে ঘষতে থাকে। তার হাত কাজ করছে, কিন্তু মাথার ভেতর চলছে অন্য হিসাব। দিনে চাকর, রাতে রাজা, খেলা তো সবে শুরু। পানির শব্দ, কাপড় ধোয়ার ছপ ছপ শব্দ, আর সেই শব্দের মাঝে নীরব নিজের ভবিষ্যৎ লিখে যাচ্ছে।
একটা এমন ভবিষ্যৎ যেখানে আর কারো হুকুম মানবে না, বরং হুকুম দিবে। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। চৌধুরী বাড়ির সব লাইট একে একে নিভে গেছে। শুধু করিডোরে হালকা একটা আলো জ্বলছে। সবাই খাওয়া শেষ করে নিজেদের রুমে চলে গেছে। ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু একটা রুমে এখনো ঘুম আসেনি। নীরব তার ছোট্ট অন্ধকার ঘরে বসে আছে। তার সামনে সেই পুরনো ল্যাপটপ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। আজ তার চোখে অন্যরকম কিছু আছে। আজ কোনো খেলাধুলা না, আজ একটা সিদ্ধান্ত। নীরব মনে মনে ধীর কিন্তু কঠিন কণ্ঠে বলে, গরিব মানুষের জমি দখল করে টাকা না দিয়ে কোম্পানি দাঁড় করিয়েছে, ভুল করেছ। সে ল্যাপটপটা অন করে। স্ক্রিন জ্বলে ওঠে, একটার পর একটা কোড ভেসে উঠতে থাকে। আজকের টার্গেট একটা বড় কোম্পানির, যারা মানুষের কষ্টের ওপর নিজেদের সাম্রাজ্য গড়েছে। নীরবের আঙুলগুলো ধীরে ধীরে কিবোর্ডে নড়ে ওঠে। তার চোখে এখন কোনো হাসি নেই, শুধু রাগ আর ন্যায়ের জন্য জেদ। আজ তোমাদের হিসাব বন্ধ। সে দ্রুত টাইপ করতে শুরু করে। ফায়ারওয়াল, এনক্রিপশন, সিকিউরিটি একটার পর একটা লেয়ার ভেঙে ফেলছে। তার শ্বাস ধীর, কিন্তু আঙুল দ্রুত। পুরো রুমে শুধু কিবোর্ডের শব্দ। হঠাৎ স্ক্রিনে ভেসে ওঠে অ্যাক্সেস অ্যাটেম্পট। নীরব সামান্য ঝুঁকে বসে, চোখ স্ক্রিনে স্থির। চেষ্টা না, আজ সফল হবে। আরও দ্রুত কোড লিখতে থাকে। তার ঠোঁটে ধীরে ধীরে এক ঠান্ডা হাসি ফিরে আসে। তোমরা গরিবদের খানা দেখোনি, আজ নিজেরাই কাঁদবে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর অ্যাক্সেস গ্রান্টেড। নীরব থেমে যায়, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তার চোখে ঝলক। শেষ। চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে, কিন্তু সে থামে না। সে একের পর এক অ্যাকাউন্ট খুলতে থাকে, টাকার লেনদেনে চেক করে। তারপর এই টাকাও দেন না। সে নতুন কমান্ড দেয়। টাকাগুলো ধীরে ধীরে ট্রান্সফার হতে শুরু করে। গরিব মানুষের জন্য তৈরি করা গোপন ফান্ডে নীরবের চোখ এক অদ্ভুত শান্তি নেমে আসে। এইটাই আসল নেই। স্ক্রিনে ভেসে ওঠে ট্রানজ্যাকশন কমপ্লিট। নীরব চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। আজ সে শুধু হ্যাকার না, সে একজন বিচারক, যে অন্যায়ের শাস্তি নিজেই দেয়। আর বাইরে সবাই ঘুমিয়ে আছে, কেউ জানে না এই নিস্তব্ধ রাতেই একটা সাম্রাজ্য কেঁপে উঠেছে। সকালে রোদের আলো ধীরে ধীরে জানালা ভেদ করে ভেতরে ঢুকছে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে টিভির শব্দ ভেসে আসছে। টিভির স্ক্রিনে বড় বড় করে লেখা ব্রেকিং নিউজ। গতরাতেই RM কোম্পানির সব টাকা রহস্যজনকভাবে হ্যাক হয়ে গেছে। কোম্পানির মালিক এখন সম্পূর্ণ নিঃস্ব। ব্যাংক থেকে নেওয়া কোটি কোটি টাকার লোন তিনি কিভাবে শোধ করবেন তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এই ঘটনার ধাক্কা সহ্য করতে না পেরে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার অবস্থা সংকটজনক। টিভির শব্দ ঘরে ছড়িয়ে পড়ে। অনন্যার বাবা সোফায় বসে মন দিয়ে খবর দেখছে। তার মুখে বিরক্তি। উফ, এইসব হ্যাকারদের নিয়ে আর পারি না। প্রতিদিন কারো না কারো টাকা মেরে খাচ্ছে। কোনো আইন শৃঙ্খলা বলে কিছু আছে নাকি? ঠিক তখনই নীরব ট্রেতে চা নিয়ে ধীরে ধীরে ঢুকে আসে। তার মুখে আগের মতোই শান্ত ভাব, কিন্তু চোখে এক ঝলক অন্যরকম কিছু। এই নিন স্যার আপনার চা। কিন্তু স্যার আমি তো শুনলাম ওনার সব টাকা জমি সব নাকি গরিবদের মেরে খাওয়া জিনিস, আর হ্যাকার নাকি সব টাকা ওই গরিব মানুষের কাছে পৌঁছে দিয়েছে। ঘরের পরিবেশ হঠাৎ একটু থেমে যায়। অনন্যার বাবা ভ্রুকুচকে তাকায়। তুই জানলি কিভাবে? ওই তো স্যার, বাজারের মানুষজন বলা বলি করছিল, সেখান থেকে শুনেছি। অনন্যার বাবা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তার চোখে সন্দেহের হালকা ছাপ, কিন্তু নীরব একদম স্বাভাবিক। চা দিয়ে ধীরে ধীরে সরে যায়। তার ঠোঁটে খুবই ক্ষীণ একটা হাসি, যেটা কেউ খেয়াল করে না। মানুষ যা দেখে আমি তার থেকে অনেক বেশি জানি। টিভিতে আবার খবর চলতে থাকে, আর নীরব চুপচাপ নিজের কাজে ফিরে যায়। কিন্তু এই পুরো ঘটনার পেছনে যে মানুষটা, সে ঠিক সবার সামনে দাঁড়িয়ে আছে, তবুও কেউ তাকে চিনতে পারছে না। ড্রয়িং রুমে সেই পরিবেশ এখনো ভারী। টিভিতে খবর চলছে আর নীরব চুপচাপ নিজের কাজে ব্যস্ত থাকার ভান করছে। ঠিক তখনই আয় নীরব, আমার রুমে আয় তো। জি ম্যাডাম। নীরব মাথা নিচু করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তার মুখে স্বাভাবিক ভাব, কিন্তু ভেতরে কোথাও একটা সতর্কতা কাজ করছে। অনন্যার রুম দরজাটা খোলা। নীরব ভিতরে ঢুকতেই
দেখে অনন্যা বিছানার পাশে দাঁড়িয়ে, চুল খোলা, মুখে হালকা ভাবনা। এই রুমটা একটু পরিষ্কার করে দে, অনেক এলোমেলো হয়ে গেছে। জি ম্যাডাম। সে একটু দেরি না করে কাজ শুরু করে। বিছানার চাদর ঠিক করে, টেবিল গুছায়, মেঝে পরিষ্কার করে। তার হাত দ্রুত চলছে, কিন্তু তার কান অনন্যার প্রতিটা কথার দিকে খেয়াল রাখছে। অনন্যা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জানালার পাশে দাঁড়ায়, কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, শুনলাম আজকেই নাকি একটা বড় কোম্পানির সব টাকা হ্যাক হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম। সে আবার কাজ করতে থাকে। অনন্যা জানালার বাইরে তাকিয়ে থাকে, তার চোখে ভাবনা। একদিক থেকে ভালোই হয়েছে, গরিব মানুষের টাকা মেরে খাওয়ার শাস্তি তো পেতেই হবে। রুমটা আবার নিস্তব্ধ হয়ে যায়। নীরব ধীরে ধীরে মাথা তুলে তাকায়, তার চোখে এক অদ্ভুত ঝিলিক। নীরব মনে মনে খুব ধীরে বলে, তাহলে তুমি অন্যদের মতো না? তার ঠোঁটে খুব তীক্ষ্ণ একটা হাসি ফুটে ওঠে। নীরব আবার মাথা নিচু করে কাজ করতে থাকে, কিন্তু এবার তার ভেতরের অনুভূতিটা একটু বদলে গেছে। এই বাড়িতে সবাই একরকম না, আর এই সত্যটা তার পরিকল্পনাকে হয়তো একদিন বদলে দেবে। অনন্যার রুমটা এখন পরিষ্কার, সবকিছু গুছানো। নীরব তার কাজ শেষ করে একসাথে দাঁড়িয়ে আছে। অনন্যা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, মুখে একটু চিন্তার ছাপ, কিন্তু ভেতরে কিছু একটা ভাবছে। আর নীরব, জি ম্যাডাম। আজ রেডি থাকিস, এক জায়গায় যাব। কোথায় ম্যাডাম? রাতে ডিনার আছে ক্লায়েন্টদের সাথে, কাল যে ডিলটা হলো তাদের সাথেই। আমি গিয়ে কি করবো ম্যাডাম? আমি তো গরিব মানুষ। সমস্যা নাই, তোকে ভালো পোশাক কিনে দিব। না ম্যাডাম, আমি ওইসব জায়গায় গেলে লজ্জা পাবো, আমি যাব না। তার কণ্ঠ এবার একটু শক্ত। অনন্যার মুখের ভাব পাল্টে যায়, ভ্রু কুঁচকে তাকায়। বেশি ঢং করবি না, যা যা বলছি তাই হবে। রুমটা আবার নিস্তব্ধ হয়ে যায়। নীরব কিছুক্ষণ চুপ থাকে, তার চোখে এক ঝলক বিরক্তি আসে, আবার মিলিয়ে যায়। আচ্ছা ম্যাডাম। মাথা নিচু করে বলে, কিন্তু তার ঠোঁটের কোণে হালকা একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। ডিনার ক্লায়েন্ট দেখা যাক আজকের রাতটা কেমন যায়। রাত শহরের আলো ঝলমল করছে, বড় বড় বিল্ডিং, গাড়ির লাইট, সবকিছু যেন এক অন্যরকম জগৎ। একটা বিলাসবহুল রেস্টুরেন্টের সামনে গাড়ি এসে থামে। গাড়ির দরজা খোলে। প্রথমে নামে অনন্যা। আজ তাকে অসাধারণ লাগছে, এলিগেন্ট ড্রেস, আত্মবিশ্বাসী ভঙ্গি। তারপর নীরব নামে। দামি কোট প্যান্টে তাকে একদম অন্যরকম লাগছে। চুল সেট করা, পরিপাটি লোক। বাইরে থেকে দেখলে কেউ বলেই না সে এই বাড়ির চাকর, বরং একজন হাই প্রোফাইল ব্যক্তির মতো লাগছে। নীরব মনে মনে হালকা হেসে বলে, অভিনয়টা খারাপ না। দুজন ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই স্টাফরা একে একে সালাম দিতে শুরু করে। গুড ইভিনিং ম্যাম। ওয়েলকাম ম্যাম। অনন্যা স্বাভাবিকভাবে এগিয়ে যায়। ঠিক তখনই নীরব চারপাশে তাকাতে তাকাতে হঠাৎ থেমে যায়। তার চোখে বিস্ময় নয়, বরং চিনে ফেলার দৃষ্টি। এই রেস্টুরেন্ট এটা তো আমারই। এক মুহূর্তে সে নিজেকে সামলে নেয়, চোখ দিয়ে স্টাফদের দিকে হালকা ইশারা করে, কেউ যেন তাকে না চেনে। স্টাফরা বুঝে যায়, মাথা নেড়ে স্বাভাবিক আচরণ করতে থাকে। টেবিলে বসা ক্লায়েন্টরা আগেই বসে আছে। ও মিস চৌধুরী, ওয়েলকাম। থ্যাংক ইউ। নীরব চুপচাপ পাশে বসে, কিন্তু তার চোখে সবকিছু লক্ষ্য করছে। এই জায়গায় এই মানুষগুলো। হঠাৎ একজন ক্লায়েন্ট নীরবের দিকে তাকায়। মিস চৌধুরী, উনি কি আপনার হাজব্যান্ড? কথাটা শুনে অনন্যা আর নীরব দুজনেই হতভম্ব হয়ে যায়। অনন্যার চোখ বড় হয়ে যায়। নীরব এক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়। না না, আসলে উনি আমার ফ্রেন্ড। ও সরি সরি। ইটস ওকে। ওয়েটার, এটা আনুন। টেবিল ভরে যায় অর্ডারে। নীরব চুপচাপ বসে আছে, তার চোখে আবার সেই রহস্যময় ঝিলিক। নিজের রেস্টুরেন্টে বসে অন্যের মতো আচরণ, এই খেলাটা সত্যি মজা। তার দৃষ্টি একবার অনন্যার দিকে যায়। রেস্টুরেন্টের ভেতরে টেবিলে ভরা নানা রকম খাবার, হালকা মিউজিক বাজছে, চারপাশে মানুষের হাসি, গল্প। অনন্যা আর ক্লায়েন্টরা কথা বলতে বলতে ডিনার করছে। নীরব চুপচাপ বসে মাঝে মাঝে শুধু হালকা করে খাচ্ছে। তার চোখ সবকিছু লক্ষ্য করছে, কিন্তু মুখে সেই স্বাভাবিক নিরীহ ভাবটাই। তো মিস চৌধুরী, ডিলটা আশা করি ভালোই হবে। ইনশাল্লাহ, আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করব।
কথা, হাসি, আলোচনা সব মিলিয়ে সময় কেটে যায়। অবশেষে ক্লায়েন্টরা একে একে উঠে দাঁড়ায়। ওকে মিস চৌধুরী, আমরা তাহলে উঠি। নাইস মিটিং ইউ। সেম হিয়ার। তারা চলে যায়। টেবিলে এখন শুধু অনন্যা আর নীরব। একটা নিঃশ্বাস ফেলে অনন্যা চেয়ারে হেলান দেয়। উফ, বাসলাম নীরব। জি ম্যাডাম। অনন্যা একটু তাকিয়ে থাকে, তারপর হালকা হেসে ফেলে। তোকে আর সত্যি খুব হ্যান্ডসাম লাগছিল রে, সেই জন্য ওনারা এত বড় কথা বলে ফেললো। রাগ করলে না কেন ম্যাডাম? রাগ করে কি হবে, ওনারা কি জেনে বলেছে নাকি? হুম হুম। যাই বলুন, আপনার সাথে কিন্তু আমাকে খারাপ লাগে না। রুমটা এক মুহূর্তের জন্য থেমে যায়। অনন্যার চোখে এক ঝলক বিস্ময়, তারপর সে ঠোঁট বাঁকিয়ে হালকা হাসে। বেশি স্বপ্ন দেখিস না। স্বপ্ন তো দেখবই, পূরণ করবে আল্লাহ। অনন্যা কিছুক্ষণ চুপ হয়ে থাকে। এই ছেলেটার কথাগুলো কেন জানি অন্যরকম লাগে। আর নীরব চুপচাপ বসে থাকলেও তার চোখে সেই আত্মবিশ্বাস, যেন সে যা বলছে একদিন সত্যি তা হবে। রাতটা ধীরে ধীরে এগিয়ে চলে আর তাদের গল্প আরও গভীরে ঢুকে যায়। রাতের ডিনার শেষ করে শহরের আলো ভেদ করে গাড়ি আবার ধীরে ধীরে চৌধুরী বাড়ির দিকে এগিয়ে চলে। ভেতরের পরিবেশটা এখন শান্ত। অনন্যা ক্লান্ত শরীরে সিটে হেলান দিয়ে বসে আছে। তার চোখে দিনের ক্লান্তি আর হালকা স্বস্তি মিশে আছে। আর পাশে নীরব চুপচাপ বসে আছে, তার মুখে আগের মতোই নিরীহ ভাব, কিন্তু চোখে একটা অদ্ভুত স্থিরতা, যেন আজকের রাতটা তার জন্য আরেকটা গল্প লিখতে যাচ্ছে। আজকের দিনটা লম্বা ছিল, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। জি ম্যাডাম। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে অন্য চিন্তা চলছে। গাড়ি বাড়ির সামনে এসে থামে। দরজা খুলে দুজনেই নেমে আসে। বাড়ির নিস্তব্ধতা যেন আবার তাদের গিলে নেয়। রাত গভীর। চৌধুরী বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। করিডোরে শুধু হালকা আলো। নীরব ধীরে ধীরে নিজের রুমে ঢোকে, দরজা বন্ধ করে দেয়। চারপাশ নিস্তব্ধ। সে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে ব্যাগ থেকে ল্যাপটপ বের করে টেবিলে বসে সেটি অন করে। স্ক্রিন জ্বলে ওঠে, তার মুখে সেই পরিচিত বদলে যাওয়া ছায়া। আজ আবার নতুন নাম। সে টাইপ করতে শুরু করে। কোডের পর কোড স্ক্রিনে ভেসে উঠছে ডেটা, ইনফরমেশন ফাইল, আর চোখ স্থির, হাত দ্রুত। আজ টার্গেট একটা কোম্পানি যারা নিজের ভাই বোনের হক কেড়ে নিয়েছে। তাদের বাঘের টাকা আটকে রেখে নিজেরা ভোগ করছে। ভাই বোনের কান্না আর তাদের বিলাসিতা। ভুল জায়গায় হাত দিয়েছে। স্ক্রিনে দ্রুত কোড চলতে থাকে। ফায়ারওয়াল ভাঙা, ডেটা ট্র্যাক করা, ফাইন্যান্স সিস্টেম ঢোকা, সবকিছু যেন তার জন্য খেলনা। শাস্তি শুধু কথা না, শাস্তি কাজ। একটা কমান্ড দেয়, স্ক্রিনে লাল অ্যালার্ট, অ্যাক্সেস গ্রান্টেড। নীরব চেয়ারে হেলান দেয়, তার চোখে এখন কোনো দ্বিধা নেই। এবার বুঝবে অন্যের হক কেড়ে খাওয়া মানে কি। সে ধীরে ধীরে নতুন ট্রান্সফার সেট আপ করে। গরিবের কান্না আর ন্যায়ের হিসাব। তার আঙুল থামে না। বাইরে পুরো শহর ঘুমিয়ে আছে, আর ভেতরে একজন মানুষ নীরবে একটা অন্যায়ের হিসাব শেষ করে দিচ্ছে। এই রাতটা কারো কাছে সাধারণ রাত, কিন্তু নীরবের কাছে এটা একটা বিচার। সকাল। শহরের আকাশ হালকা রোদ ছড়িয়ে পড়ছে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে টিভির শব্দ চলছে। সবাই একসাথে বসে আছে, কফির কাপ, খবরের কাগজ, আর টিভির স্ক্রিনে ভেসে উঠছে আবারও সেই ভয়ঙ্কর শিরোনাম, ব্রেকিং নিউজ। গতরাতেই আরেকটি বড় কোম্পানির সমস্ত ব্যাংক ব্যালেন্স হ্যাক হয়ে গেছে। কোম্পানির সার্ভার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে। অর্থনৈতিকভাবে তারা বড় ধরনের ক্ষতির মুখে। এই ঘটনায় আবারও শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পুলিশ কি ঘাস কাটে? এত বড় বড় হ্যাক হচ্ছে, আর এই সামান্য হ্যাকারকে ধরতেই পারছে না। শহরের সিস্টেম পুরো নষ্ট হয়ে গেছে। নীরব পাশে দাঁড়িয়ে চা হাতে চুপচাপ সব শুনছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ভেতরে একটা শান্ত ঠান্ডা হাসি। সামান্য হ্যাকার না আমি এমন একজন যাকে ধরতে পুরো পুলিশ টিম লাগলেও ধরা সম্ভব না। বাবা, সমস্যা কি এতটা বড়? ভালো মানুষের টাকা তো নিচ্ছে না, যাদের টাকা নিচ্ছে তারা সবাই খারাপ। রুমে হঠাৎ নীরবতা নেমে আসে। নীরব ধীরে ধীরে অনন্যার দিকে তাকায়। তার চোখে এক ঝলক বিস্ময়, তারপর একটা অদ্ভুত নরম ভাব। তুমি সবাইয়ের মতো না,
তাই তো তুমি আমার কাছে স্পেশাল। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর টিভিতে আবার খবর চলতে থাকে, কিন্তু এই খবরের পেছনে যে মানুষটা, সে এখনো একই বাড়ির ভেতরে একই টেবিলের পাশে দাঁড়িয়ে আছে, তবুও কেউ তাকে চিনতে পারছে না। আর সেটাই সবচেয়ে বড় রহস্য। ড্রয়িং রুমের ভারী পরিবেশটা এখনো কাটেনি। টিভিতে খবর চলছে। অনন্যার বাবা এখনো বিরক্ত মুখে বসে আছে। ঠিক তখনই এই নীরব, জি ম্যাডাম। গাড়িটা পরিষ্কার কর, আমি বাইরে বের হব। সব চকচকে করে দিবি, বুঝেছিস? জি ম্যাডাম। মাথা নিচু করে বলে, তারপর ধীরে ধীরে বাইরে চলে যায়। বাড়ির গ্যারেজে বড় গাড়িটা দাঁড়িয়ে আছে, সূর্যের আলো পড়ে চকচক করছে। নীরব একটা বালতি পানি আর কাপড় নিয়ে এগিয়ে আসে। ধীরে ধীরে গাড়ি ধোয়া শুরু করে। পানি ছিটায় কাপড় দিয়ে মুছেন। তার হাত কাজ করছে, কিন্তু মুখে হালকা বিরক্তির ছাপ। বড়লোকদের জীবনটা কি শুধু বাইরে বাইরে? একটু গড়ে থাকতে মন চায় না এদের? সারাক্ষণ বের হও, ঘুরো, এই পার্টি ওই মিটিং, যেন বাড়িটা শুধু ঘুমানোর জন্য। সে গাড়ির বডি মুছতে থাকে খুব মন দিয়ে। পানির ফোঁটা গড়িয়ে পড়ে, সূর্যের আলোয় ঝিলমিল করে। নীরব এক মুহূর্ত থেমে গাড়ির দিকে তাকায়। একদিন এসব আমার জন্য নতুন কিছু হবে না, কারণ এই জীবন আমি আগে চিনি। আবার কাজ শুরু করে। বাইরে থেকে একটা সাধারণ ছেলের মতো গাড়ি পরিষ্কার করছে, কিন্তু ভেতরে সে এমন এক জগতের মালিক যেখানে এইসব বিলাসিতা খুবই সাধারণ। গ্যারেজের কাজ শেষ, গাড়িটা এখন একদম চকচকে। নীরব শেষবারের মতো হাত বুলিয়ে দেখে। ঠিক তখনই এই নীরব, আমি বের হচ্ছি, গাড়ি রেডি তো? জি ম্যাডাম, রেডি। অনন্যার মা ব্যাগ নিয়ে বের হয়ে যায়। তার মুখে তাড়াহুড়ো, আজ বান্ধবীদের সাথে দেখা করতে যাবে। গাড়ি স্টার্ট হয়, ধীরে ধীরে গেট পেরিয়ে বাইরে চলে যায়। বাড়িটা আবার একটু শান্ত হয়ে যায়। নীরব ধীরে ধীরে ভেতরে ঢোকে। চারপাশে তাকায়, কেউ নেই। তার ঠোঁটে হালকা একটা হাসি ফুটে ওঠেন। এবার আমার সময়। সে দ্রুত নিজের রুমে ঢুকে পড়ে। ক্লিক দরজা ভেতর থেকে লক করে দেয়। ঘরের ভেতর হালকা অন্ধকার। সে ব্যাগ থেকে ল্যাপটপ বের করে টেবিলে বসে। স্ক্রিন অন হতেই তার চোখের দৃষ্টি আবার বদলে যায়। সে নিরহ নীরব নেই, এখন সে শ্যাডো কিং। নীরব দ্রুত কাজ শুরু করে। কোড, ডাটা ট্র্যাকিং, সবকিছুতেই তার পূর্ণ মনোযোগ। ঠিক তখনই দরজায় হালকা নক। আই নীরব, সব সময় দরজা আটকে কি করিস রে? প্রেম করিস নাকি? হুম। না ম্যাডাম, এই গরিবের সাথে আবার কে প্রেম করবে? ওহো, নিজেকে অনেক ছোট ভাবিস দেখছি। যেদিন সত্যিটা জানবে সেদিন এই কথাগুলি বলতে যাবে। সে আবার ল্যাপটপের দিকে তাকায়। দরজার বাইরে অনন্যা দাঁড়িয়ে। তার ভেতরে একটা সম্পূর্ণ আলাদা পৃথিবী চলছে, যেখানে নীরব একাই রাজা। দরজার বাইরে দাঁড়িয়ে অনন্যা হালকা টোকা দিয়ে আবার ডাকে। আই নীরব, বাহিরে আয় তো। ভেতরে নীরব এক মুহূর্ত থেমে যায়, চোখ স্ক্রিনে, হাত কিবোর্ডে। তারপর নিজেকে সামলে নেয়। জি ম্যাডাম, কিছু লাগবে? হ্যাঁ, মাথা ধরেছে, একটা কফি বানিয়ে দে। আপনি যান ম্যাডাম, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তার পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যায়। রুমের ভেতর আবার নিস্তব্ধতা। নীরব কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকে। স্ক্রিনে এখনো কোড ঝলমল করছে, ডাটা চলছে। সে ধীরে ধীরে ল্যাপটপটা বন্ধ করে দেয়। ক্লিক ঘরটা আবার অন্ধকার হয়ে যায়। নীরব চেয়ারে হেলান দিয়ে মাথা পেছনে ঠেকায়। নীরব মনে মনে হালকা বিরক্তি নিয়ে বলে, কাজের সময় যত বাধা, এই সময়টা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কফি, চা, কাজ ঠিক আছে, এই খেলাটা খেলতেই হবে। দরজার দিকে এগিয়ে যায়। লক খুলে বাইরে বের হয়। বাইরে সে আবার সে সাধারণ নীরব, কিন্তু ভেতরে একটা পুরো আলাদা যুদ্ধ চলছে। রান্নাঘরে চুলার ওপর কফির কাপ, গরম ধোয়া উঠছে। নীরব ধীরে ধীরে কফি নেড়ে দিচ্ছে। তার মুখে স্বাভাবিক ভাব, কিন্তু ভেতরে এখনো চলতে থাকা কাজের চিন্তা। একটু বাঁকা ছিল, তবুও উঠতে হলো। হালকা নিঃশ্বাস ফেলে, কফি রেডি করে ট্রেতে রাখে। তারপর ধীরে ধীরে অনন্যার রুমের দিকে যায়। অনন্যার রুমের দরজায় হালকা নক। আয়। এ নিন ম্যাডাম। ভালো হয়েছে কি রে? তুই ব্যস্ত নাকি? না ম্যাডাম, তেমন না। শোন, আমাদের বাড়িতে আছিস এতদিন, কিন্তু কখনো তোর পরিবারের কথা বললি না কেন? কে আছে তোর পরিবারে? নীরবের চোখ এক মুহূর্তের জন্য বদলে যায়, তারপর আবার স্বাভাবিক হয়ে যায়। মা ছাড়া আর কেউ নেই। তোর মাকে তো নিয়ে আসতে পারিস, এখানে থাকলে ভালোই থাকবে। আমরা গরিব মানুষ ম্যাডাম, এসব বড় বড় বিল্ডিংয়ে থাকার অভ্যাস নেই।
মা গ্রামেই ভালো থাকে। অনন্যা চুপ হয়ে যায়। তার চোখে এবার অন্যরকম একটা অনুভূতি। নীরব মাথা নিচে করে দাঁড়িয়ে থাকে। ঘরের ভেতর নরম আলো, জানালার পর্দা হালকা দুলছে। বাইরে বিকেলের রোদ ঢুকে একটা শান্ত পরিবেশ তৈরি করছে। অনন্যা বিছানার পাশে বসে আছে, হাতে কফির কাপ, আর সামনে দাঁড়িয়ে আছে নীরব। মাথা নিচু, স্বাভাবিক, চুপচাপ। কিছুক্ষণ নীরবতা, তারপর অনন্যা হঠাৎ করে তাকায় নীরবের দিকে। এই নীরব, জি ম্যাডাম। অনন্যা একটু হাসে। তার চোখে এবার কৌতূহল, সাথে হালকা দুষ্টুমি। তুই বিয়ে করবি কবে? প্রশ্নটা শুনে নীরব এক মুহূর্ত থেমে যায়। তার চোখে হালকা বিস্ময়, তারপর ঠোঁটে খুব ছোট্ট একটা হাসি। কাজের লোককে বিয়ে করবে কে ম্যাডাম? তার কণ্ঠে ব্যঙ্গ আছে, আবার কোথাও একটা বাস্তবতার কষ্ট লুকানো। অনন্যা ভ্রু কুঁচকে তাকায়, মাথা একটু কাত করে। কাজের লোক হলো, তুই কিন্তু আলাদা। তোকে তো কাজের লোকের মতোই লাগে না? কথাগুলো খুব স্বাভাবিকভাবে বলে, কিন্তু তার চোখে সত্যিকারের অনুভূতি। নীরব ধীরে ধীরে মাথা তুলে, তার চোখে এক মুহূর্তের জন্য তীক্ষ্ণ ঝিলিক দেখা যায়, তারপর আবার শান্ত হয়ে যায়। না রাখলে কি সত্যি মিথ্যা হয়ে যাবে ম্যাডাম? রুমটা আবার চুপ হয়ে যায়। অনন্যা কিছুক্ষণ কোনো কথা বলে না। তার চোখে এবার দ্বিধা, মনে হয় সে নিজেও বুঝতে পারছে না কেন এই ছেলেটাকে এত আলাদা লাগে। আর নীরব, সে আবার মাথা নিচে করে দাঁড়িয়ে থাকে। বাইরে থেকে সে একজন সাধারণ কাজের ছেলে, কিন্তু তার ভেতরে একটা সম্পূর্ণ আলাদা সত্য, যেটা একদিন প্রকাশ পেলে সব হিসাব বদলে যাবে। ঘরের বাতাস যেন ভারী হয়ে থাকে। দুইজন মানুষ, দুইটা আলাদা জগৎ, কিন্তু তাদের মাঝে দূরত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে। ঘরের ভিতর সেই নীরব অদ্ভুত পরিবেশটা এখনো জমে আছে। অনন্যা আর নীরব দুজনেই নিজেদের চিন্তায় ডুবে। ঠিক তখনই নিচ থেকে হঠাৎ তীব্র একটা চিৎকার ভেসে আসে। এই নীরব, তাড়াতাড়ি আয়। গাড়িতে কিছু খাবারের ব্যাগ আছে, সেগুলো নামা তাড়াতাড়ি। চিৎকারটা পুরো বাড়ি কাঁপিয়ে দেয়। নীরব এক ঝটকায় বাস্তবে ফিরে আসে। জি ম্যাডাম। সে আর এক মুহূর্ত দেরি করে না, দ্রুত ঘর থেকে বের হয়ে নিচে দৌড়ায়। বাড়ির সামনে গাড়ির দরজা খোলা, ভেতরে একের পর এক খাবারের প্যাকেট, ব্যাগ। অনন্যার মা দাঁড়িয়ে আছে, হাত গুটিয়ে বিরক্ত মুখে। এগুলো সব নামা, সাবধানে, কিছু যেন না পড়ে যায়। জি ম্যাডাম। সে দ্রুত একটার পর একটা ব্যাগ নামাতে শুরু করে। প্যাকেটগুলো ভারী, তবুও সে চুপচাপ কাজ করে যায়। তার হাত চলছে, কাঁধে চাপ পড়ছে, কিন্তু তার মুখে কোনো অভিযোগ নেই। শুধু নীরব মনে মনে হালকা বিরক্তি নিয়ে বলে, টাকা থাকলে মানুষ যে কিভাবে খরচ করে মাথায় আসে না। এত খাবার, এত অপচয়, যেখানে কেউ একবেলা খেতে পায় না। দুনিয়া সত্যি অদ্ভুত। সে আবার ব্যাগগুলো তুলে ভেতরে নিয়ে যায়। বাইরে থেকে একটা সাধারণ কাজের ছেলে ভারী ব্যাগ টানছে, কিন্তু ভেতরে সে এমন একজন যার কাছে এই টাকার হিসাব, এই অপচয় সবকিছুই খুব ছোট। কারণ সে জানে কোথায় কিভাবে এই টাকার আসল ব্যবহার করা হয়। বাড়ির ভেতর একটার পর একটা খাবারের ব্যাগ টেবিলে রাখা হচ্ছে। প্যাকেট খুলতেই নানা রকম দামি খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। নীরব সবকিছু গুছিয়ে রাখছে। তার চোখে একবার খাবারের দিকে তাকায়, আবার নিচে করে নেয়। ঠিক তখনই, শোন নীরব, জি ম্যাডাম। আমি খেয়ে এসেছি, অনন্যাকে খেতে দে। তাহলে এত খাবার কেন ম্যাডাম? তার কণ্ঠে অবাক ভাব, সাথে চাপা প্রশ্ন। অনন্যার মা চোখ কুঁচকে তাকায়। এত কই দেখেছিস? এগুলো তো সামান্য ব্যাপার আমাদের কাছে। তার কণ্ঠে অহংকার স্পষ্ট। নীরব কিছুক্ষণ চুপ থাকে, তারপর খুব শান্তভাবে বলে, খাবার নষ্ট না করে ভালো ম্যাডাম। ঘরের পরিবেশ হঠাৎ একটু থেমে যায়। অনন্যার মা রাগে চোখ বড় করে তাকায়। তোকে জ্ঞান দিতে বলেছে কে? যা বলেছি তাই কর, অনন্যাকে ডাক। জি ম্যাডাম। সে ধীরে ধীরে ঘুরে যায়, কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য তীব্র কিছু ঝলকে ওঠে। জ্ঞান না, বাস্তবতা বলছি। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। নিচে পড়ে থাকে অতিরিক্ত খাবারের স্তূপ, আর উপরে উঠছে একজন মানুষ যে জানে এই অপচয়ের হিসাব একদিন ঠিকই মিটবে।
উপরে নিস্তব্ধ করিডোর। নীরব ধীরে ধীরে হাঁটছে, তার পায়ের শব্দ যেন চাপা। অনন্যার রুমের দরজাটা আধা খোলা, ভেতর থেকে হালকা বাতাস বের হচ্ছে। নীরব দরজার সামনে এসে থামে, তারপর ভেতরে উকি দেয়। ব্যালকনিতে অনন্যা দাঁড়িয়ে আছে, তার চুলগুলো হাওয়ায় উঠছে। সূর্যের শেষ আলো মুখে পড়ে, এক অদ্ভুত আভা তৈরি করেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু হালকা বাতাস আর তার চুলের নড়াচড়া। নীরব কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তার চোখে বিস্ময় মনে হয়। এই দৃশ্যটা সে আগে কখনো দেখেনি। এই সৌন্দর্য একদিন আমি দেখব, শুধু আমার জন্য ম্যাডাম। কি? তার চোখে হালকা প্রশ্ন, চুল এখনো বাতাসে উঠছে। নীরব 1 সেকেন্ড থামে, তারপর স্বাভাবিক গলায় বলে, খেতে চলুন। অনন্যা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তার চোখে যেন কিছু খুঁজে বেড়াচ্ছে। তারপর ধীরে মাথা নাড়ে। চল। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করে। বাইরে থেকে এটা খুব সাধারণ একটা মুহূর্ত, কিন্তু ভেতরে কিছু একটা ধীরে ধীরে বদলাচ্ছে। একটা দূরত্ব কমছে, একটা অনুভূতি জন্ম নিচ্ছে, যা এখনো কেউ বুঝতে পারছে না। ডাইনিং রুম নরম আলোয় ভেসে আছে, পুরো জায়গাটা বড়। টেবিলটা সাজানো, একটার পর একটা খাবার, মনে হচ্ছে যেন কোনো উৎসবের আয়োজন। কিন্তু এই আয়োজনের ভেতরেও একটা অদ্ভুত শূন্যতা। অনন্যা ধীরে ধীরে এসে চেয়ার টেনে বসে। তার চোখ একবার টেবিলের খাবারের দিকে চায়, তারপর একপাশে দাঁড়িয়ে থাকা নীরবের দিকে। আর নীরব, সে ঠিক আগের মতোই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন এই টেবিল, এই খাবার কিছুই তার জন্য না। একটা নিস্তব্ধ দূরত্ব, যা কেউ মুখে বলছে না, কিন্তু দুজনেই অনুভব করছে। অনন্যা হঠাৎ বলে ওঠে, দাঁড়িয়ে আছিস কেন? আপনি খেয়ে নিন ম্যাডাম। আমি কি এত খাবার একা খাবো নাকি? তার গলায় হালকা বিরক্তি, আবার কোথাও একটা অভিমান। নীরব একটু অপ্রস্তুত হয়ে পড়ে। আপনি আগে খান, তারপর আমি খাবো। দরকার নাই, এখানেই বস, একা খেতে ভালো লাগে না। রুমটা এক মুহূর্তের জন্য থেমে যায়। নীরব কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তার চোখে দ্বিধা। মনে হয় সে বুঝতে পারছে না এই জায়গাটা তার জন্য কিনা, কিন্তু অনন্যার চোখে সেই জেদ, সেই একরোখা স্বভাব। শেষমেশ নীরব ধীরে ধীরে চেয়ার টেনে বসে পড়ে, চুপচাপ। কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি, কারণ এই প্রথম এই টেবিলে সে শুধু একজন কাজের লোক না, সে একজন সঙ্গী। আর অনন্যা চুপচাপ খেতে শুরু করে, কিন্তু তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি, যেন সে নিজের অজান্তেই একটা দেয়াল ভেঙে ফেলেছে। বিকেলের নরম আলো, চৌধুরী বাড়ির বাগানটা যেন অন্যরকম শান্ত। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে ছায়া ফেলেছে। নীরব হাতে পাইপ নিয়ে গাছে পানি দিচ্ছে, ধীরে ধীরে মন দিয়ে। পানির ফোঁটা গাছের পাতায় পড়ে ঝিকঝিক করছে। সে নিচু হয়ে একটা ছোট গাছের গোড়ায় পানি দিচ্ছে, মুখে হালকা ক্লান্তি, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। ঠিক তখনই উপরে বারান্দা থেকে অনন্যার কণ্ঠ ভেসে আসে, আয় নীরব, তুই পানি দিস কেন? মালিক কই? মালি চাচা অসুস্থ ম্যাডাম, তাই আমি করছি। অনন্যা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তার চোখে হালকা চিন্তা, কিন্তু কিছু বলে না, শুধু একবার মাথা নাড়িয়ে ভেতরে চলে যায়। নীরব আবার কাজে মন দেয়, একটার পর একটা গাছে পানি দেয়, শেষ করে পাইপ গুছিয়ে রাখে। তারপর চারপাশে একবার তাকায়। বাড়িটা নিস্তব্ধ, কেউ খেয়াল করছে না। তার ঠোঁটে হালকা একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। এবার অন্য জাগতে যাওয়া যাক। সে ধীরে ধীরে গেট পেরিয়ে বের হয়ে যায়। শহরের এক অন্য প্রান্ত, বড় রাস্তা, উঁচু উঁচু বিল্ডিং, তার মাঝে একটা বিশাল আলিশান বাড়ি। গেট খুলতে ভেতরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি স্টাফরা একসাথে সোজা হয়ে দাঁড়ায়। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, ওয়েলকাম। নীরব ভেতরে ঢোকে, তার হাঁটার ভঙ্গি এখন সম্পূর্ণ আলাদা। কোনো মাথা নিচু করা নাই, কোনো ভয় নেই। এখানে সে রাজা। ভেতরে ঢুকতেই সবাই ব্যস্ত হয়ে পড়ে, কেউ পানি আনছে, কেউ খাবারের আয়োজন করছে। স্যার, কি খাবেন? স্যার, আপনার ফেভারিট খাবার রেডি করব? যা আছে নিয়ে আসো। সবাই দৌড়াদৌড়ি শুরু করে। এই বাড়ি, এই সম্মান, সবকিছু তার জন্য খুব স্বাভাবিক। কিন্তু কয়েক ঘন্টা আগেও সে ছিল একটা বাড়ির কাজের ছেলে, দুইটা জীবন, দুইটা আলাদা পৃথিবী। আর মাঝখানে নীরব, যে নিজের গল্পটা নিজেই লিখছে। আলিশান বাড়ির ড্রয়িং রুম, মার্বেল ফ্লোরে ঝকঝক আলো, বড় ঝাড়বাতির নিচে সাজানো টেবিল, একটার পর একটা খাবার এনে সাজিয়ে রাখা হচ্ছে। বিরিয়ানি, কাবাব, নানা রকম দামি পদ। স্টাফরা চারপাশে ব্যস্ত।
স্যার এইগুলো আপনার জন্য। স্যার আর কিছু লাগবে? নীরব সোফায় বসে আছে, তার ভঙ্গি শান্ত কিন্তু রাজকীয়। সে একবার খাবারের দিকে তাকায়, তারপর ধীরে হাত বাড়িয়ে কিছুটা খেতে শুরু করে। খাবার তার জন্য নতুন কিছু না, এইসব বিলাসিতা তার জীবনের অংশ। কিন্তু তার চোখে এখন খাবারের প্রতি কোনো লোভ নেই, বরং তার মাথায় চলছে অন্য হিসাব। সময় কম। স্যার আপনি আর খাবেন না? না, কাজ আছে। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। উপরে তার প্রাইভেট রুম, দরজা বন্ধ, চারপাশে আধুনিক সেটআপ, বড় স্ক্রিনে হাইটেক সিস্টেম। নীরব ঢুকেই দরজা লক করে দেয়। ক্লিক, তার চোখে আবার সেই ভয়ঙ্কর ফোকাস। সে টেবিলে বসে ল্যাপটপ অন করে স্ক্রিনে একের পর এক ডেটা ভেসে উঠতে থাকে। আজকে টার্গেট আরেকটা কোম্পানি, আজ তাদের বিদায়ের ঘন্টা বাজবে। তার আঙুল কিবোর্ডে দ্রুত চলতে শুরু করে। কোডের পর কোড, সিকিউরিটি ব্রেক, ডাটাবেস অ্যাক্সেস, সবকিছু যেন তার নিয়ন্ত্রণে। আজ কাজ সম্পূর্ণ করতে হবে, কেউ বাঁচবে না। স্ক্রিনে অ্যালার্ট সিস্টেম ভাঙছে। একটা সাম্রাজ্য ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে, আর এই সব কিছুর পেছনে একটা মানুষ নীরবে নিঃশব্দে তার বিচার সম্পন্ন করছে। কিছুক্ষণ পর শহরের বাতাসই যেন বদলে যায়। টিভি চ্যানেলগুলো একসাথে কেঁপে ওঠে। স্ক্রিনে বড় বড় অক্ষরে ব্রেকিং নিউজ। মাত্র কিছুক্ষণ আগেই শহরের আরেকটি বড় কোম্পানির সমস্ত ফান্ড হ্যাক হয়ে গেছে। কোম্পানির সার্ভার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে। কোটি কোটি টাকা উধাও। কে করছে এই কাজ? এক রহস্যময় মুখোশধারী ব্যক্তি, যাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে আলিশান বাড়ির সেই প্রাইভেট রুমে সব লাইট অফ, শুধু স্ক্রিনের নীল আলো নীরবের মুখে পড়ছে। স্ক্রিনে নিউজ চলছে, আর সামনে বসে নীরব কয়েক সেকেন্ড সে চুপচাপ তাকিয়ে থাকে। তারপর হঠাৎ তার হাসি পুরো ঘরে প্রতিধ্বনিত হয়। এটা সাধারণ হাসি না, এটা ক্ষমতার হাসি। নীরব চেয়ারে হেলান দিয়ে মাথা পেছনে ফেলে দেয়। খুঁজে পাচ্ছ না? পাবেও না। সে সামনে চোখে স্ক্রিনের দিকে তাকায়, তার চোখে আগুনের মতো তীক্ষ্ণতা। পাপের রাজত্ব ধ্বংস করতে আমি একাই যথেষ্ট। তার আঙুল আবার কিবোর্ডে ছোঁয়া দেয়। স্ক্রিনে নতুন কোড ভেসে ওঠে। আজ শুধু শুরু, একটার পর একটা সব শেষ করে দেব। বাইরে শহর আতঙ্কে কাঁপছে, আর ভেতরে একজন মানুষ নীরবে নিজের তৈরির ন্যায় খেলায় সব হিসাব মিটিয়ে দিচ্ছে। রাতের অন্ধকারে চৌধুরী বাড়ির গেট খুলে নীরব ভেতরে ঢোকে। দিনভর কাজ আর শহরে সেই অদৃশ্য যুদ্ধের চাপ তার চোখে মুখে এখনো স্পষ্ট। কিন্তু বাড়ির ভেতরে পা রাখতেই পরিবেশ যেন আগের মতোই কঠিন হয়ে ওঠে। ঠিক তখনই এই ছোট লোক, কই গেছিলি তুই? তোকে কি টাকা দিয়ে রাখছি ঘুরে বেড়ানোর জন্য? সারাদিন কাজ ফাঁকি দিয়ে কই যাস তুই, বল? তার চোখ অপমানের আগুন। নীরব চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু চোখে একটা ঠান্ডা স্থির দৃষ্টি। যেন এইসব কথায় সে আর আগের মতো ভাঙে না। কি হলো, মুখে কুলু পেটেছিস কেন? আরও কিছু অপমানের শব্দ ছুড়ে দিতে থাকে, কিন্তু নীরব একটাও শব্দ করে না। সে ধীরে ধীরে মাথা নিচু করে সিঁড়ির দিকে হাঁটা দেয়। নীরব মনে মনে শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বলে, কথা না বললেই মানুষ ছোট হয়ে যায় না। সে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘরের ভিতর নীরবতা। নীরব চেয়ারে বসে থাকে, এক মুহূর্ত চোখ বন্ধ করে দেয়, আর ভেতরের জগৎ আবার সক্রিয় হয়ে ওঠে। হ্যাকিং কোড, বিচার ক্ষমতা, কিন্তু বাইরে সবাই ভাবে সে শুধু অপমান সহ্য করা একটা ছেলে। অন্যদিকে নিচে এই নীরব, খাবার না দিয়ে কই গেলি? তাড়াতাড়ি খাবার দে। তার কণ্ঠে আদেশের সুর আবার ফিরে আসে। বাড়ির ভেতরে তখনও একই গল্প। একদিকে অপমান, অন্যদিকে নীরব নিঃশব্দ সহ্য করা। কিন্তু কেউ জানে না এই নিঃশব্দ ছেলেটাই শহরের অদৃশ্য ঝড়ের আসল নাম। আর সেই ঝড় ধীরে ধীরে আরো বড় হতে চলেছে। রাতের আকাশে নরম চাঁদের আলো, শহরের শব্দ ধীরে ধীরে কমে এসেছে। চৌধুরী বাড়ির ছাদে নীরব একা দাঁড়িয়ে আছে। বাতাস হালকা করে তার চুল এলোমেলো করছে। দূরে শহরের আলো ঝিকঝিক করছে। তার চোখে সেই আলো পেরিয়ে অনেক দূরে, যেন এই শহরের ভেতরেও সে অন্য কিছু খুঁজছে। ভেতরের ক্লান্তি, দিনের অপমান, সবকিছু মিলিয়ে একটা গভীর নীরবতা তার ভেতরে জমে আছে। ঠিক তখনই পেছন থেকে পায়ের শব্দ। এই, এখানে কি করিস? কিছু না ম্যাডাম। তার কণ্ঠ শান্ত, কিন্তু চোখে অন্যরকম ভাব। অনন্যা একটু কাছে এগিয়ে আসে, তার মুখে হালকা উদ্বেগ। মন খারাপ নাকি? হুম হুম। আমাদের মতো গরিব মানুষের মন খারাপ হতে নেই ম্যাডাম। রাগ লাগে না আমাদের উপর?
রাগ হবে কেন ম্যাডাম? আপনারা তো কাজ দিচ্ছেন, তাতেই তো কৃতজ্ঞতা থাকা উচিত। এক মুহূর্ত চুপ। বাতাস হালকা ভারী হয়ে আসে। অনন্যা কিছুক্ষণ নীরবের দিকে তাকিয়ে থাকে। তার চোখে যেন কিছু একটা বোঝার চেষ্টা। তুই সব সময় এমন কেন কথা বলিস? কারণ এটাই সত্যি ম্যাডাম, সবাই যেমন দেখে সব কিছু তেমন না। কিছু মানুষ শুধু চুপচাপ থেকেও অনেক কিছু সহ্য করে। তার ঠোঁটে হালকা অদৃশ্য হাসি। অনন্যা চুপ হয়ে যায়, তার চোখ নীরবের মুখের দিকে, কিন্তু সে যেন ঠিক বুঝতে পারছে না এই ছেলেটা সত্যি। ছাদে তখন শুধু বাতাসের শব্দে আর দুজন মানুষের মাঝের অদৃশ্য দূরত্ব, যেটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। ছাদের রাতটা তখন আরও নিস্তব্ধ। হালকা বাতাস বইছে, শহরের আলো দূরে ঝিকঝিক করছে। নীরব এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখে যেন কোনো সিদ্ধান্তের ছায়া। অনন্যা পাশে দাঁড়িয়ে আছে, তার মুখে আগের মতোই কৌতূহল। ঠিক তখনই নীরব ধীরে নিজের পকেট থেকে একটা ছোট বাক্স বের করে। কিছুক্ষণ চুপ থেকে সেটা খুলে ধরে। ভেতরে চকচক করছে একটা দামি আংটি, রাতের আলোয় যেন আরও উজ্জ্বল লাগছে। এইটা নিন ম্যাডাম। এটা কি? এত দামি আংটি কই পেলি? আসলে আমার বন্ধু বিদেশে থাকে, সে দিয়েছে। আমার তো দেওয়ার মতো কেউ নেই, আপনি রাখেন। তোর বউকে দিস। কথাটা বলেই একটু ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকে। নীরব হালকা হাসে, চোখে কোনো অস্বস্তি নেই, বরং এক ধরনের শান্তি। বিয়ে তো করে নেই ম্যাডাম, আমার কাছে থাকলে হারিয়ে যাবে। আপনি না হয় পরে দেখুন, যদি বিয়ে করি তখন দিয়ে দেবেন। একটা ছোট্ট নিস্তব্ধতা নেমে আসে, বাতাস যেন থেমে যায়। এক মুহূর্তের জন্য অনন্যা আংটির দিকে তাকিয়ে থাকে। তার মুখে কোনো কথা নেই, শুধু চোখে একটা অজানা ভাব। আর নীরব চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটে খুব ক্ষীণ একটা হাসি, যেন সে জানে এই একটা আংটি শুধু ধাতু না, এটা একটা গল্পের শুরু। ছাদে সেই নরম রাত, চাঁদের আলো ধীরে ধীরে পুরো ছাদে ছড়িয়ে পড়েছে। শহরের দূরের আলো ছিকছিক করছে, যেন কোনো নীরব স্পনে। অনন্যা ধীরে ধীরে আংটিটা হাতে পড়ে নেয়। আংটিটা তার আঙুলে বসতেই হীরের ঝলক রাতের আলোয় ভেঙে ভেঙে পড়ছে। এক মুহূর্তে তার চোখ বিস্ময়। এটা তো সত্যি অনেক দামি। সে আঙুল ঘুরিয়ে দেখে, মুগ্ধতা লুকাতে পারে না। ঠিক তখনই নীরব ধীরে এক পা এগিয়ে আসে। তার চোখে স্থির দৃষ্টি অনন্যার হাতের আংটির দিকে না, বরং অনন্যার মুখের দিকে। নীরব, কিছু বুঝে ওঠার আগেই নীরব হঠাৎ তার হাতটা ধরে ফেলে। অনন্যা চমকে ওঠে। তারপর নীরব ধীরে সেই হাতটা নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। একটা নরম চুমু, ছাদে যেন সময় থেমে যায়। অনন্যা একদম অবাক হয়ে তাকিয়ে থাকে, তার চোখ বড় হয়ে গেছে। এসব কি নীরব? তার কণ্ঠে বিস্ময় আর অস্থিরতা একসাথে। নীরব ধীরে মাথা তোলে, তার চোখ শান্ত কিন্তু গভীর। এত সুন্দর লাগছে, ছুঁয়ে না দেখে পারলাম না। তার কণ্ঠে কোনো ভয় নেই, শুধু সত্যি অনুভূতি। অনন্যা এক পা পিছিয়ে যায়, তার ভ্রু কুঁচকে যায়। মতলব কি, সোজা সাপটা বল। আপনাকে চাই। পাগল হয়ে গেছিস? কেন ম্যাডাম, গরিব বলে মানতে সমস্যা? তার কণ্ঠে কোনো অনুরোধ নেই, শুধু প্রশ্ন। অনন্যা চুপ হয়ে যায়, তার চোখে এবার দ্বিধা। তা না, কিন্তু সমাজ পরিবার এসব আছে। কথাগুলো একটু থেমে থেমে আসে। নীরব এক পা এগিয়ে আসে আবার, তার চোখে সেই আত্মবিশ্বাস। নিজে চাইলে কোনো কিছু অসম্ভব না ম্যাডাম। ছাদের বাতাস যেন আবার নড়ে ওঠে। দুজনের মাঝে দূরত্ব আরও কমে এসেছে, কিন্তু সেই কমা দূরত্বই এখন সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। পরের দিন সকাল, চৌধুরী বাড়ির ডাইনিং রুমে গম্ভীর একটা পরিবেশ। টেবিলে নাস্তা সাজানো, কিন্তু কারো মুখে তেমন কথা নেই। অনন্যা চুপচাপ বসে আছে, তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা, যেন সে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অনন্যার বাবা খবরের কাগজ পড়ছে, চশমার ফাঁক দিয়ে মাঝে মাঝে মেয়ের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ নীরবতা, তারপর, বাবা, কি? আমার তোমার সাথে একটা কথা ছিল। বল। আমি বিয়ে করতে চাই। কথাটা বলেই সে চুপ হয়ে যায়। এক মুহূর্ত সময় থেমে যায় যেন। অনন্যার বাবা ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ এত তারা কেন? ইচ্ছে হলো। ছেলেকে? কোন কোম্পানির মালিক? তার চোখে আগ্রহ, কিন্তু কোথাও একটা অহংকারও। অনন্যা ধীরে মাথা তোলে, তার চোখে দ্বিধা নেই। কোনো কোম্পানির মালিক না, সে আমাদের বাড়ির চাকর। কি বললি তুই? একটা চাকর? তোর মাথা ঠিক আছে তো?
রুমের বাতাস ভারী হয়ে ওঠে। অনন্যা চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু তার চোখে ভয় নেই, শুধু একটা জেদ, একটা সিদ্ধান্ত যা এখন আর সহজেই বদলাবে না। ডাইনিং রুমের সেই ভারী নীরবতা এক মুহূর্তে বিস্ফোরিত হয়ে গেল। অনন্যার বাবার চোখ রাগে লাল, তার হাত টেবিলের ওপর আঘাত করতেই গ্লাস কেঁপে উঠল। নীরব, তার কণ্ঠে এমন গর্জন যেন পুরো বাড়ি কেঁপে উঠল। তিনি আবার গর্জন করে উঠল। এই নীরব, কোথায় তুই? কিচেনের পাশে দাঁড়িয়ে ছিল নীরব। চিৎকার শুনেই থমকে গেল, এক মুহূর্ত চোখ বন্ধ করলো, যেন আগেই বুঝে গেছে কি ঝড় আসছে। তারপর ধীরে ধীরে ডাইনিং রুমে এসে দাঁড়ালো, মাথা নিচু, চুপচাপ। অনন্যার বাবার চোখ সরাসরি তার দিকে তাকিয়ে বলে, ছোট লোক, তোর সাহস হলো এদিকে চোখ তুলে তাকানোর? রাগে তার কণ্ঠ কাঁপছে। রুমের বাতাস ভারী হয়ে গেছে। নীরব মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে, একটাও কথা বলে না। অনন্যা হঠাৎ এগিয়ে আসে। বাবা, ওর কোনো দোষ নেই। তুই চুপ কর। আগে সামান্য চাকরের সাথে সম্পর্ক করতে চাস? লজ্জা করে না তোর? এই লেভেলে নেমে গেছিস তুই? আমি তো আগেই বলেছিলাম এই ছেলের ব্যবহার ঠিক না। চুপচাপ থাকতো আর ভেতরে ভেতরে এইসব প্ল্যান করতো। দেখেছো কিভাবে মাথা ঘুরিয়ে দিয়েছে মেয়ের? নীরব এখনো চুপ। তার চোখ ধীরে ধীরে উপরে ওঠে, কিন্তু সেই চোখে ভয় নেই, লজ্জা নেই, শুধু একটা গভীর স্থিরতা। আমি কিছু করিনি ম্যাডাম। কিছু করিস নাই? তাহলে আমার মেয়ে তোর জন্য পাগল হলো কিভাবে? আমি নিজে চাই, ও আমাকে কিচ্ছু বলেনি। আমি নিজেই ওকে পছন্দ করি। রুমটা নিস্তব্ধ। এই একটা কথাই যেন সব থেমে গেছে। অনন্যার বাবা ধীরে ধীরে পিছিয়ে যায়, তার চোখে অবিশ্বাস। তারপর, তুই পাগল হয়ে গেছিস? একটা চাকর, একটা রাস্তার ছেলে, আর তুই বলছিস ওকে বিয়ে করবি? এই মুহূর্তে এই ছেলেকে বাড়ি থেকে বের করে দাও। এমন সাহস কিভাবে হলো ওর? সবাই উত্তেজিত, রাগে ফুঁসছে, কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও নীরব দাঁড়িয়ে আছে, চুপচাপ, শান্ত। তার ঠোঁটে খুব হালকা একটা হাসি ফুটে ওঠে। আজ সত্যি খেলা শুরু হলো। কারণ এই অপমান, এই অবহেলা, সব কিছুর জবাব সে দেবে, কিন্তু তার নিজের মতো করে, একটা এমনভাবে যাতে সবাই বুঝতে বাধ্য হয় কে আসলে ছোট লোক আর কে একটা পুরনো সাম্রাজ্যের মালিক। ডাইনিং রুমের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে, চারপাশে উত্তপ্ত বাতাস, কথার পর কথা, অপমান, রাগ, এই সব কিছুর মাঝখানে নীরব হঠাৎ মাথা তোলে, তার চোখ শান্ত, অদ্ভুতভাবে শান্ত, যেন সেই দৃশ্য আগেই দেখেছে। তারপর নীরব ধীরে, খুব স্বাভাবিক গলায় বলে, আচ্ছা, আমি চলে যাচ্ছি। একটা বাক্য, কিন্তু সেই বাক্যে যেন পুরো রুমে ধাক্কা দেয়। অনন্যা চমকে তার দিকে তাকায়, কি? তার কণ্ঠে কেঁপে ওঠে। নীরব ঘুরে দাঁড়াতে যায়, ঠিক তখনই অনন্যা দৌড়ে সামনে এসে দাঁড়ায়। আমাকে সাথে নিয়ে যাও। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তার কণ্ঠে রাগের সাথে অবিশ্বাস। অনন্যা এক পাও পিছু হটে না, তার চোখে এখন জেদ আগের থেকেও বেশি। আমি বলছি ওকে বিয়ে করব, তার মানে করব, কেউ আটকাতে পারবে না। এইবার কিন্তু তুই বেয়াদবি করছিস অনন্যা। একটা চাকরের জন্য তুই নিজের পরিবারকে অপমান করছিস। কাউকে পছন্দ করা বেয়াদবি না। আর ওর টাকা নাই থাকতে পারে, তাতে কি হয়েছে? টাকাই সব। এই দুনিয়ায় টাকা ছাড়া কিছুই চলে না। এই ছেলেটা তোকে কি দিবে? ভালোবাসা দিয়ে কি পেট ভরবে? রুমটা আবার নিস্তব্ধ, সবাই অনন্যার দিকে তাকিয়ে, কিন্তু অনন্যা এবার ধীরে ঘুরে তাকায় নীরবের দিকে, তার চোখে অদ্ভুত এক বিশ্বাস। সবাই টাকা দিয়ে সব কিছু মাপে, কিন্তু আমি না। আমি মানুষ দেখি। নীরব চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখে এবার একটু ভিন্ন কিছু, একটু বিস্ময়, একটু অনুভূতি, কিন্তু সে কিছু বলে না, শুধু ধীরে বলে, আপনি বুঝে বলছেন তো ম্যাডাম? পুরো বুঝে। এই মুহূর্তে দুইটা জগৎ মুখোমুখি দাঁড়িয়ে, একদিকে টাকা, অহংকার, স্ট্যাটাস, আর অন্যদিকে বিশ্বাস, অনুভূতি। নীরব ধীরে চোখ নামিয়ে নেয়, তার ঠোঁটে হালকা একটা হাসি ফুটে ওঠে। সময় হয়ে গেছে, কারণ আজ যে খেলা শুরু হয়েছে তার পরের ধাপ আরও বড়সড় আর
সে দাপে সবাই জানবে টাকা আসলে কার হাতে আর কে আসলে এই পুরো খেলাটার আসল মালিক। বাড়ির ভেতরে সে তীব্র ঝড়ের পর সবকিছু যেন খুব দ্রুত ঘটে যায়। কেউ থামাতে পারে না। কেউ বুঝে ওঠার আগেই সিদ্ধান্তগুলো বাস্তবে পরিণত হয়ে যায়। অনন্যার চোখে তখন একটাই জেদ, একটাই বিশ্বাস, আর নীরব চুপচাপ, কিন্তু ভেতরে যেন সব হিসাব ঠিক করে ফেলেছে। দুজন খুব বেশি কথা না বলেই বাড়ি থেকে বের হয়ে যায়। পেছনে পড়ে থাকে চিৎকার, রাগ, অপমান, আর সামনে অজানা একটা পথ। রাস্তার বাতাস যেন অন্যরকম লাগছে। এই পথেই এখন তাদের নতুন গল্প শুরু হবে। একটা ছোট কাজী অফিস, সাধারণ নিঃশব্দ, চারপাশে কোনো জাঁকজমক নেই। একটা টেবিল, কয়েকটা চেয়ার, কাগজপত্র সাজানো। কাজী সাহেব বসে আছেন, চশমার ফাঁক দিয়ে দুজনকে দেখছেন। অনন্যা একবার চারপাশে তাকায়। তার জীবনে এমন জায়গায় কখনো আসা হয়নি, কিন্তু সে থামে না। নীরব তার পাশে দাঁড়িয়ে, চোখে শান্ত দৃঢ়তা। কাজী সাহেব কাগজ এগিয়ে দেয়। সই করুন। একটা মুহূর্ত থেমে যায়। অনন্যা কলমটা হাতে নেয়। তার হাত কাঁপে না। সে সই করে দেয়। তারপর নীরব, সে একবার অনন্যার দিকে তাকায়। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। তারপর সেও সই করে দেয়। দুজনের চোখ একবার মিলিত হয়। কোনো বড় কথা নেই, কোনো প্রতিশ্রুতি নেই, তবুও এই নীরবতার মাঝেই একটা বন্ধন তৈরি হয়ে যায়। বিয়ে শেষ, সবকিছু এতটাই সহজ, তবুও এত বড়। নীরব ধীরে বলে, চলুন। অনন্যা মাথা নাড়ে। শহরের অন্য এক কোণ, একটা ছোট্ট সাধারণ বাসা। বাইরে থেকে দেখলেই বোঝা যায় এখানে কোনো বিলাসিতা নেই। পুরনো দরজা, ছোট বারান্দা, সাধারণ দেয়াল। নীরব দরজা খুলে ভেতরে ঢোকে। অনন্যা পেছনে দাঁড়িয়ে থাকে এক মুহূর্ত। তার চোখ চারপাশে ঘুরে বেড়ায়। ছোট একটা রুম, সাধারণ একটা বিছানা, কোনো দামি ফার্নিচার নেই, সবকিছুই খুবই সাদামাটা। অনন্যা একটু ইতস্তত করে, তার চোখে স্পষ্ট এই জীবন তার অভ্যাসের বাইরে। কিন্তু সে চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নেয়। তারপর ধীরে ভেতরে পা রাখে। নীরব চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকে। তার চোখে একটা প্রশ্ন, একটা পরীক্ষা। অনন্যা চারপাশে তাকিয়ে হালকা হাসে। খারাপ না, মানিয়ে নেওয়া যায়। নীরব কিছু বলে না, শুধু তার চোখে সেই গভীর দৃষ্টি। কারণ সে জানে এই সাদামাটা বাসা, এই গরিব জীবনের গল্প সবই একটা ছদ্মবেশ, আর খুব শীঘ্রই এই গল্পের আসল রূপ সামনে আসবে। রাত নামতে শুরু করে, নতুন একটা সম্পর্ক, নতুন একটা জীবন। কিন্তু এই জীবনের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য অজানা সত্য, যা একদিন সবকিছু বদলে দেবে। নতুন বাসার ভেতর রাত ধীরে ধীরে নেমে এসেছে। জানালার বাইরে অন্ধকার, ভেতরে হালকা একটা আলো। অনন্যা দরজার পাশে দাঁড়িয়ে চারপাশটা আবার একবার দেখে। এই সাদামাটা ঘর, এই নীরবতা, সবকিছুই তার জীবনের থেকে একেবারে আলাদা। তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। ভয় নাকি অজানা উত্তেজনা, সে নিজেও বুঝতে পারছে না। নীরব একটু চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে বলে, আপনি বসুন, আমি কিছু বাজার করে আনি। এত রাতে আমি কি একা থাকতে পারবো? হুম। ভয় নেই, আমি এখনই চলে আসবো। বাজার না করলে খাবো কি? খাবার অনলাইনে অর্ডার করো। এত রাতে বাইরে যেতে হবে কেন? আমি কি বড়লোক ম্যাডাম? আমার এত টাকা নেই। রুমটা আবার চুপ হয়ে যায়। অনন্যা কিছু বলতে গিয়ে থেমে যায়। সে বুঝতে পারে এই জীবনের সবকিছু তার মতো সহজ না। অনন্যা ধীরে সোফায় বসে পড়ে। তার চোখে একটু দ্বিধা। তাড়াতাড়ি আসিস। খুব আস্তে বলে। নীরব দরজার কাছে গিয়ে থামে, একবার পেছনে তাকায়। অনন্যা একা বসে আছে একটা অচেনা জীবনের মাঝে। তার চোখে অদ্ভুত এক ঝিলিক আসে। দরজা খুলে সে বাইরে বের হয়ে যায়। রাত আরও গভীর হয়ে এসেছে। বাইরের রাস্তায় প্রায় ফাঁকা, হালকা বাতাস বইছে। দূরে কোথাও কুকুরের ডাক। নীরব বাসা থেকে বের হয়, চারপাশে একবার তাকায়, তারপর পকেট থেকে ফোন বের করে। চোখে আবার সেই বদলে যাওয়া দৃষ্টি। এই নীরব আর আগে সেই চুপচাপ কাজের ছেলে না। নীরব ফোন কানে দেয়। জি স্যার। এই লোকেশনে সব রকম বাজার পাঠাও, যা লাগে সব।
জি স্যার, 10 মিনিট অপেক্ষা করুন, সব পৌঁছে যাবে। গরিবের অভিনয়। আর কতদিন? কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামে বাসার থেকে সামনে। দুজন লোক নেমে দ্রুত ব্যাগ প্যাকেট নামাতে শুরু করে। সব কিছু সুন্দর করে দরজার সামনে রেখে চলে যায়। নীরব চারপাশে তাকিয়ে সব ভেতরে নিয়ে যায়। ঘরের ভেতর অনন্যা একা বসেছিল। দরজা খুলতেই এত ব্যাগ দেখে সে একদম অবাক। তার চোখ বড় হয়ে যায়। এত এত বাজার কই পেলে? তার কণ্ঠে বিস্ময়। নীরব খুব স্বাভাবিকভাবে ব্যাগগুলো নামায়, তারপর হালকা হাসে। বন্ধু দিয়েছে। নতুন বউ, একটু তো ভালো খাওয়াতেই হবে। অনন্যা থমকে যায়। তার গাল হালকা লাল হয়ে ওঠে। লজ্জায় সে চোখ নামিয়ে ফেলে। তুমি? আমি তো কাজ পারি না, কি করব? নীরব ব্যাগগুলো গুছাতে গুছাতে তাকায়। তার চোখে একদম শান্ত ভঙ্গি। সমস্যা কি? আমি তো পারি। রুমে হালকা একটা নরম পরিবেশ তৈরি হয়। একটা নতুন শুরু, যেখানে একজন শিখছে মানিয়ে নিতে আর অন্যজন নিজের সত্য লুকিয়ে রেখে সব কিছু সামলাচ্ছে। রান্নাঘরের ছোট আলো জ্বলে ওঠে। নীরব হাঁটা গুটিয়ে কাজ শুরু করে, আর অনন্যা দাঁড়িয়ে তাকিয়ে থাকে। তার চোখে অবাক হওয়া, লজ্জা আর ধীরে ধীরে জন্ম নেওয়া একটা অনুভূতি, যা এখনো নাম পায়নি। রাতটা ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠছে। ছোট্ট রান্নাঘরটা এখনো গরম। চুলায় ধোঁয়া মিলিয়ে গেছে, কিন্তু খাবারের গন্ধ পুরো ঘরটাকে ভরে রেখেছে। নীরব একা একা সব রান্না শেষ করেছে। ঘাম জমেছে কপালে, তবুও তার মুখে এক ধরনের শান্তি। সে প্লেটগুলো সাজিয়ে টেবিলে রাখে, তারপর অনন্যার দিকে তাকিয়ে ডাকে। চলুন খেয়ে নিন। অনন্যা ধীরে এগিয়ে আসে। তার চোখে এখনো একটু অবাক ভাব। এই ছেলেটা, যাকে সে এতদিন শুধু কাজের লোক ভেবেছে, সে এমনভাবে রান্না করছে, এমন যত্ন করে সব সাজাচ্ছে। তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জাগে। দুজন টেবিলে বসে চুপচাপ। প্রথমে কেউ কিছু বলে না। তারপর অনন্যা এক চামচ খেয়ে তাকায়। তার চোখে বিস্ময়। খুব ভালো হয়েছে। খারাপ হওয়ার প্রশ্নই আসে না। মজা সুরে বলে। ধীরে ধীরে দুজন খেতে থাকে। কথা কম, কিন্তু অদ্ভুত এক শান্তি আছে। নতুন সম্পর্কের প্রথম রাত। খাওয়া শেষ, নীরব উঠে দাঁড়ায়। একটা ছোট প্যাকেট হাতে নিয়ে ফিরে আসে। সে সেটা অনন্যার সামনে এগিয়ে ধরে। এটা পড়ুন। অনন্যা ভ্রু কুঁচকে তাকায়। প্যাকেটটা হাতে নিয়ে খুলে দেখে ভেতরে একটা শাড়ি, নরম সুন্দর। এইটা কি? আজ না আমাদের বাসর, এটাতে শাড়ি আছে। আমি তো কখনো শাড়ি পরিনি। আমি পরিয়ে দেব। অনন্যা তাড়াতাড়ি মাথা নাড়ে। লজ্জা আর অস্বস্তি মিশে গেছে তার মুখে। না না, আমি চেষ্টা করি ফোন দেখে। রুমে একটা নরম হাসির আবহ তৈরি হয়। নীরব একটু দূরে সরে দাঁড়ায়। তার চোখে মৃদু মজা। ঠিক আছে, দেখি আপনি কতটা পারেন। অনন্যা শাড়িটা নিয়ে ভেতরের রুমে চলে যায়, আর নীরব চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার ঠোঁটে হালকা হাসি, কিন্তু চোখে একটা গভীর রহস্য। কারণ এই সাধারণ রাতের আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ সত্য, যা খুব শীঘ্রই সবকিছু বদলে দেবে। রাতটা আরও গভীর হয়ে উঠেছে। ঘরের ভেতর নরম আলো, চারপাশে এক অদ্ভুত নীরবতা। দরজাটা ধীরে খুলে যায়। অনন্যা ভেতর থেকে বের হয়ে আসে। শাড়িটা ঠিকমতো পরতে পেরেছে কিনা তার নিজেরই একটু দ্বিধা। চুলগুলো খোলা, মুখে হালকা লজ্জা, আর সেই শাড়ির আভায় সে যেন একদম অন্যরকম লাগছে। নীরব তাকিয়েই থাকে, একদম স্থির। তার চোখে বিস্ময়, মুগ্ধতা, যেন সে চোখ সরাতেই পারছে না। অনন্যা একটু অস্বস্তিতে পড়ে যায়। তার গাল লাল হয়ে ওঠে। এভাবে তাকিয়ে আছো কেন? হুম। লজ্জা মেশানো কণ্ঠ। নীরব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। 1 পা 2 পা। তার চোখ এখনো অনন্যার মুখে। সে কাছে এসে থামে। ধীরে অনন্যার কপালে একটা নরম চুমু দেয়। মাশাআল্লাহ, পরীর মতো সুন্দর লাগছে। অনন্যার চোখ নামিয়ে ফেলে। তার বুকের ভেতর ধুকপুকানি বাড়ে। এই অনুভূতি তার একেবারেই নতুন। নীরব ধীরে তার হাতটা ধরে, কাছাকাছি
টেনে নেয়। অনন্যা হালকা চমকে ওঠে। কি করছো? এখন কিন্তু আমি আপনার চাকর না, এখানে আপনি আমার স্ত্রী। অনন্যা চুপ হয়ে যায়। তার চোখে লজ্জা, দ্বিধা, কিন্তু সে কিছু বলে না। নীরব ধীরে তার হাত ধরে বিছানার দিকে নিয়ে যায়। ঘরের আলো নরম হয়ে আসে, বাতাসে অদ্ভুত উষ্ণতা। দুইজন মানুষ একটা নতুন সম্পর্কের শুরুতে দাঁড়িয়ে। নীরব আলতো করে অনন্যার কপালে হাত রাখে। তার চোখে গভীর মমতা, আর অনন্যা চুপচাপ এ সুন্দর জীবনের অনুভূতিগুলো অনুভব করতে থাকে। রাতটা ধীরে ধীরে তাদের নিজের হয়ে ওঠে, একটা সম্পর্ক, একটা বন্ধন যার শুরুটা আজ। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, শুধু জানালার বাইরে হালকা বাতাসের শব্দ। ঘরের ভেতর নরম আলোয় অনন্যা ঘুমিয়ে আছে। তার মুখে শান্তি, নতুন জীবনের প্রথম রাতের ক্লান্তি মিশে আছে ঘুমে। আর ঠিক তার পাশেই নীরব ধীরে ধীরে উঠে বসে। তার চোখে আর সেই কোমলতা নেই, আবার সেই অন্য মানুষটা ফিরে এসেছে। সে আলতো করে বিছানা থেকে নামলো, চুপচাপ টেবিলের দিকে এগিয়ে গেল, ড্রয়ার খুলে ল্যাপটপ বের করলো। স্ক্রিন জ্বলে উঠতেই তার মুখে নীল আলো পড়ে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। নীরব দ্রুত কাজ শুরু করে, একটার পর একটা ফাইল, ওপেন ডাটা, কোড, সিকিউরিটি ব্রেক। তার আঙুলগুলো কিবোর্ডে এমনভাবে চলছে যেন এটা তার জন্য খুবই সাধারণ কিছু। একটা, দুইটা, তিনটা। তার ঠোঁটে ধীরে ধীরে বাঁকা হাসি ফুটে ওঠে। কিছুক্ষণের মধ্যেই একটার পর একটা কোম্পানির সিকিউরিটি ধ্বংস হয়ে যায়। তাদের অ্যাকাউন্ট ফাঁকা, ডাটা লক, একটা অদৃশ্য ঝড় সবকিছু ভেঙে দিচ্ছে। আর সেই ঝড়ের কেন্দ্রের নীরব, সে চেয়ারে হেলান দিয়ে বসে হালকা হেসে ফেলে। নীরবকে ধরতে হলে পুলিশকে আবার জন্ম নিতে হবে। ঠিক তখনই পেছন থেকে হালকা শব্দ। অনন্যা আধো ঘুমে উঠে বসেছে, চোখ কচলাতে কচলাতে তাকায়। এত রাতে কি করো? তার কণ্ঠে ঘুম জড়ানো। নীরব এক সেকেন্ড স্ক্রিন মিনিমাইজ করে, নিজেকে স্বাভাবিক করে নেয়। তেমন কিছু না। তুমি ল্যাপটপ চালাতে পারো? একটু আধটু। খুব স্বাভাবিকভাবে বলে। অনন্যা হালকা মাথা নাড়ে, তারপর আবার শুয়ে পড়ে। ঘুমাও। নীরব তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তার ঠোঁটে রহস্যময় হাসি। ল্যাপটপের স্ক্রিনে আবার কোড ভেসে ওঠে। একদিকে একজন স্বামী, অন্যদিকে একজন ভয়ঙ্কর হ্যাকার কিং। দুইটা জীবন, একটা মানুষ, আর সেই মানুষটা এখনো ধরাছোঁয়ার বাইরে। সকালটা শুরু হলো অদ্ভুত এক উত্তেজনা নিয়ে। টিভির স্ক্রিনে লাল অক্ষরে ব্রেকিং নিউজ। একটার পর একটা কোম্পানির ধ্বংস, হিসাব শূন্য, মালিকরা পথে বসা। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ জানে না পরের টার্গেট কে, কেউ বুঝতে পারছে না এই অদৃশ্য শক্তি আসলে কে। চৌধুরী বাড়ির লোকজনও সে খবর দেখছে। আর এখানে ছোট্ট সেই বাসায় অনন্যা টিভির দিকে তাকিয়ে বসে আছে, তার চোখে ভয় আর কৌতূহল একসাথে। এই হ্যাকারটা কে হতে পারে? কে জানে, ভালো মানুষদের কিছু করছে না, এটাই তো ভালো। অনন্যা তাকায়, তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি, যেন সে কিছু মিলাতে চাচ্ছে, কিন্তু আবার নিজেই থেমে যাচ্ছে। কিছুক্ষণ পর নীরব হঠাৎ বলে, আমি একটু বের হচ্ছি। কোথায়? কাজ খুঁজতে, কিছু তো করতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। নীরব দরজা দিয়ে বের হয়ে যায়, কিন্তু আজ তার গন্তব্য কাজ খোঁজা না, শহরের একদম ভিন্ন প্রান্তে। একটা বিশাল আলিশান বাড়ি, উঁচু গেট, সিকিউরিটি, চারপাশে পাহারা। দেখলেই বোঝা যায় এটা কোনো সাধারণ মানুষের বাড়ি না। গাড়ি এসে থামে, গার্ডরা দৌড়ে এসে দরজা খুলে দেয়। স্যার। সম্মানের সাথে মাথা নিচু করে নীরব ধীরে নেমে পড়ে। এখানে তার হাঁটার ভঙ্গি আলাদা, কোনো চাকরের মতো না, বরং একজন মালিকের মতো। সে ভেতরে ঢোকে, সবাই তাকে দেখে সম্মান জানায়, কারো চোখে ভয়, কারো চোখে শ্রদ্ধা। ড্রয়িং রুমে একজন মহিলা বসে আছেন। নীরবের মা সাধারণ না, অভিজাত ব্যক্তিত্ব, চোখে গভীরতা। নীরব ঢুকতেই তিনি উঠে দাঁড়ান, মুখে মমতা। আম্মু। কেমন আছো বাবা? ভালো, আজ একটু কথা বলতে এসেছি। আমি বিয়ে করেছি।
কি বললে? হ্যাঁ, আমি বিয়ে করেছি। তার মা ধীরে বসে পড়েন, মুখে বিস্ময় কিন্তু চোখে রাগ না, বরং একটা গভীর চিন্তা, কারণ তিনি জানেন তার ছেলে কোনো সাধারণ মানুষ না, আর তার নেওয়া প্রতিটা সিদ্ধান্তের পেছনে অবশ্যই কোনো না কোনো বড় কারণ আছে। আর এই বিয়েও শুধু একটা সম্পর্ক না, এটা একটা নতুন খেলার শুরু, যার পরিণতি অনেক বড় হতে যাচ্ছে। বড় আলিশান সেই ড্রয়িং রুমে নীরব কথা বলার পর কিছুক্ষণ নিস্তব্ধতা নেমে আসে। বাইরের জানালা দিয়ে হালকা আলো এসে পড়ছে মেঝেতে। তার মা ধীরে ধীরে ছেলের দিকে তাকান, চোখে মমতা কিন্তু ভেতরে কৌতূহল স্পষ্ট। তাহলে বৌমাকে নিয়ে আসতি? একটু থেমে নরম গলায় বলেন। নীরব চুপ করে থাকে, তার চোখে একটা অদ্ভুত ভার। ও আমার আসল পরিচয় জানে না মা, জানলে ঝামেলা হবে। মা কিছুক্ষণ চুপ করে ছেলের দিকে তাকিয়ে থাকেন, তারপর হালকা দীর্ঘশ্বাস ফেলে বলেন, কতদিন লুকাবি? ঘরের বউ একদিন তো সব জানবেই। দেখি কতদিন লুকাতে পারি। আজ থাকবি না? একা ও ভয় পাবে। তাহলে দুপুরে খেয়ে যাবি, তোর পছন্দের সব রান্না করব। আচ্ছা, আর তোমার বৌমার জন্য দিয়ে দিবে সব। মা এক মুহূর্ত তাকিয়ে থাকেন, তারপর শুধু হাসেন। দিব, নতুন বউ ভালো খাওয়াতেই হবে। রুমে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ে। একদিকে মায়ের ভালোবাসা, অন্যদিকে নীরবের লুকানো জীবনের ভার, আর এই দুয়ের মাঝখানে একটা সম্পর্ক দাঁড়িয়ে আছে যা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি, কিন্তু ধীরে ধীরে সব কিছু সামনে আসছে। চৌধুরী বাড়ির ভেতরটা আজ আগের মতো নেই। যে বাড়িতে সবসময় নিয়ম, অহংকার আর কঠোর সিদ্ধান্তের ছায়া থাকতো, সেখানে এখন একটা অদ্ভুত নরমতা ঢুকে গেছে। ড্রয়িং রুমে অনন্যার বাবা আর মা মুখোমুখি বসে আছেন। মায়ের চোখে অস্থিরতা, বাবার চোখে এখনও রাগের ছাপ, কিন্তু সেই রাগের নিচে কোথাও যেন দ্বিধাও লুকিয়ে আছে। যা হওয়ার হয়ে গেছে, আমার একটা মেয়ে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তাই বলে একটা চাকরকে জামাই মানতে হবে? এটা কোনোভাবেই সম্ভব না। মেয়ে যদি সুখে থাকে তাহলে সমস্যা কি? আমি শুধু আমার মেয়েকে চাই। আচ্ছা, ফোন দিয়ে বলো চলে আসতে। মা আর দেরি করেন না, তিনি সাথে সাথে ফোন তুলে নেন। কিছুক্ষণ পর ফোনের ওপাশে অনন্যা, তার কণ্ঠে এখনো সেই আগের জেদ। তুই ফিরে আয়, সব মেনে নিচ্ছি আমরা। নীরব যা বলবে তাই হবে। ওকে আগে বাড়িতে আসতে দাও, তারপর ভেবে দেখব। ফোন কেটে যায়। চৌধুরী বাড়ির আবারও নীরবতা, কিন্তু এবার কেউ নীরবতা আগের মতো না, এটা অপেক্ষার নীরবতা। একটা সিদ্ধান্তের আগে সবাই যখন থমকে থাকে, আর অন্যদিকে নীরব যে এখনও নিজের আসল রূপ লুকিয়ে রেখেছে, সে জানে এই ফিরে আসা শুধু একটা সাক্ষাৎ না, এটা হবে সব সত্য সামনে আসার শুরু। বিকেলের পর থেকে রাতের দিকে শহরের আকাশটা ধীরে ধীরে গাঢ় হতে থাকে। চৌধুরী বাড়ির বাইরে একদম আলাদা একটা পরিবেশ, আর সেই ছোট বাসার ভেতর নীরব ফিরে এসেছে, তার হাতে একাধিক ব্যাগ, ভেতরে নানান রকমের রান্না করা খাবার। দরজা খুলতেই ঘরের ভেতরে খাবারের গন্ধ ছড়িয়ে পড়ে। অনন্যা বসেছিল, নীরবকে দেখে সাথে সাথে উঠে দাঁড়ায়। তার চোখ বড় হয়ে যায়। সে নীরবের হাতে এত খাবার দেখে বলে, এত খাবার কে করলো? অবাক কণ্ঠে বলে। নীরব খুব স্বাভাবিকভাবে ব্যাগগুলো টেবিলে রাখে, তারপর হালকা হাসে। মায়ের কাছে গিয়েছিলাম, বিয়ে করেছি শুনে এসব রান্না করে পাঠালো। এত টাকা নষ্ট করলো কেন বলো তো? এই টাকা দিয়ে তো কয়েকদিন চলতে পারতো। নীরব ব্যাগ গুছাতে গুছাতে হালকা হাসে, তার চোখে সেই চেনা আত্মবিশ্বাস। সে মনে মনে বলে, আমি একজন বিলিয়নিয়ার, আমি নাকি সামান্য সংসার চালানোর খরচ নিয়ে বাপু, এত চিন্তা করতে হবে না, খেয়ে নিন। অনন্যা একটু চুপ করে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে খাবার টেবিলে বসে পড়ে। নীরবও পাশে বসে, দুজন একসাথে খেতে শুরু করে। খেতে খেতে অনন্যা হঠাৎ বলে, মা বাড়ি ফিরতে বলেছে, তারা আমাদের মেনে নিয়েছে। আচ্ছা, কাল ফিরবো। এ কথাটা শোনার সাথে সাথে অনন্যার মুখে একটা ছোট হাসি ফুটে ওঠে, তার চোখে যেন হালকা স্বস্তি। ঘরের ভেতর আবার নরম একটা শান্ত পরিবেশ তৈরি হয়।
খাবারের শব্দ, হালকা আলো আর দুইজন মানুষের নতুন জীবনের নীরব উপস্থিতি। কিন্তু এই শান্তির মাঝেও নীরবের চোখে লুকানো একটা জগৎ আছে, যেটা এখনো কেউ জানে না। আর সেই জগৎ ধীরে ধীরে সামনে আসছে। রাত গভীর, ঘরের সব আলো নিভে গেছে, শুধু জানালার বাইরে শহরের দূরের আলো কাঁপছে। অনন্যা গভীর ঘুমে, তার মুখে শান্ত নিঃশ্বাস। আর ঠিক সেই নীরবতার ভিতর নীরব ধীরে উঠে বসে। তার চোখে আর আগে সেই শান্ত ভাব নেই, এটা অন্য এক দৃষ্টি, ঠান্ডা, হিসেবি এবং ভয়ঙ্কর স্থির। ল্যাপটপ খুলতে স্ক্রিনের আলো তার মুখে পড়ে। নীরব খুব আস্তে কিবোর্ডে টাইপ করতে থাকে। একটার পর একটা সিস্টেম খুলে যাচ্ছে। চৌধুরী গ্রুপের সার্ভার, ব্যাংক ডেটা, প্রপার্টি রেকর্ডস, সবকিছু তার আঙুলের নিচে ভেসে উঠছে। এবার আমার শ্বশুর মশাইয়ের সাথে চৌধুরী গ্রুপের ধ্বংসের পালা। স্ক্রিনে লাল অ্যালার্ট, ফাইলগুলো একে একে লক হয়ে যাচ্ছে। টাকা, অ্যাকাউন্ট, কোম্পানির শেয়ার, সবকিছু যেন অদৃশ্য হাতের ইশারায় মুছে যাচ্ছে। নীরব হালকা হেসে ফেলে, তার ঠোঁটে এক বাঁকা হাসি। নিজের জিনিস অন্যের ছিনিয়ে নিলে কেমন লাগে এবার দেখো। ক্লিক শেষে সিস্টেমও ক্র্যাশ করে যায়। পুরো চৌধুরী গ্রুপের ডিজিটাল সাম্রাজ্য মুহূর্তে ভেঙে পড়ে। পরদিন সকাল চৌধুরী বাড়ি এক অস্বাভাবিক নীরবতা। নাস্তার টেবিলে কেউ কথা বলছে না, সবাই টিভির দিকে। স্ক্রিনে ব্রেকিং নিউজ, চৌধুরী গ্রুপের সমস্ত ফাইন্যান্স সিস্টেম হ্যাকড, কোম্পানির কোটি কোটি টাকার হিসাব শূন্যে। বাড়ির ভেতর হঠাৎ বিশৃঙ্খলা। অনন্যা তখনও খবরটা দেখেনি। সে ধীরে ঘরে ঢোকে। কি হয়েছে? সবাই এমন চুপ কেন? আমাদের সব শেষ, পুরো টাকা সব হ্যাক হয়ে গেছে। কি? কিভাবে? রুমে সবাই আতঙ্কিত। বাবা মাথা ধরে বসে পড়েছেন। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও নীরব ধীরে ধীরে ভেতরে আসছে। তার মুখে কোনো ভয় নেই, না কোনো অস্থিরতা, শুধু এক অদ্ভুত শান্ত হাসি। সে সবার দিকে তাকায়, তারপর অনন্যার দিকে। নীরব হালকা বাঁকা হাসে, যেন সে জানে এই খবর শুধু শুরু, শেষ না। আর এই খেলায় সবাই এখনো আসল খেলোয়াড়কে চিনতেই পারেনি। চৌধুরী বাড়ির ভেতর তখন এক অদ্ভুত চাপা নীরবতা। সকালে সেই ধাক্কা যেন এখনো কারো মাথা থেকে নামেনি। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। আর ঠিক সেই সময় নীরব ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। তার চোখে আর সেই আগের সান্ত্বনা নেই। এখন সেখানে আছে এক গভীর হিসেব, এক পুরনো ক্ষতের প্রতিফলন। সে সোজা গিয়ে দাঁড়ায় অনন্যার বাবার সামনে, একদম কাছাকাছি। চারপাশে সবাই থমকে আছে। নীরব ফিসফিস করে বলে, কেমন লাগে শ্বশুরমশাই? একদিন আপনি যেভাবে কাউকে পথে বসে দিয়েছিলেন, আজ নিজের অবস্থাটা কেমন? কে তুমি? আপনার বন্ধু আজমল সাহেবের ছেলে। এই নামটা শোনার সাথে সাথে অনন্যার বাবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। চেয়ারটা ধরে বসে পড়ে, তার চোখে আতঙ্ক। না, এটা হতে পারে না। নিজের মনেই বিড়বিড় করে। নীরব সামনে এক পা এগিয়ে আসে, তার কণ্ঠ আরো নিচু, আরো ভয়ঙ্কর। আপনি যেভাবে আমার বাবাকে শেষ করেছিলেন, সেদিন থেকে আমি ঠিক করেছিলাম একদিন সব ফিরিয়ে দেব আর আপনাকে ধ্বংস করব। ঘরের ভেতর নিস্তব্ধতা আরো ভারী হয়ে যায়। তিনি কিছু বলতে পারে না। নীরব ধীরে ধীরে আবার বলে, এবার সারাটা জীবন আপনি আমার দয়ায় বাঁচবেন, কিন্তু একটা শর্ত আছে। অনন্যাকে এই সত্য কখনো বলবেন না, বললে আমি সব বলে দেব, তাহলে সে আমাকে ঘৃণা করবে। নীরব কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু শান্ত ঠান্ডা দৃষ্টি। ঠিক তাই। কথাটা শেষ করে নীরব ধীরে ঘুরে দাঁড়ায়, তারপর অনন্যার দিকে এগিয়ে যায়। অনন্যা তখনও হতভম্ব, তার চোখে প্রশ্ন, ভয় আর অজানা কিছু। নীরব তার সামনে এসে দাঁড়ায়, তার কণ্ঠ এবার একেবারে নরম। এত চিন্তা করবেন না, আপনার বাবা মা আমারও বাবা মা, আমি দেখবো ওনাদের কিছু হবে না। অনন্যা চুপ করে তাকিয়ে থাকে, তার চোখে এখনো হাজার প্রশ্ন, কিন্তু নীরব ধীরে ধীরে সরে যায়।
তার পেছনে রেখে যায় একটা সত্য, একটা ভয় আর একটা অজানা যুদ্ধের শুরু। রাত আবার নেমে এসেছে চৌধুরী বাড়ির ওপর। বাতাসটা একটু ভারী, কিন্তু সেই ভারের ভেতরেও এক অদ্ভুত শান্ত নীরবতা। ব্যালকনিতে অনন্যা একা দাঁড়িয়ে আছে, চুলগুলো হালকা বাতাসে উঠছে। তার চোখে চিন্তা, ভবিষ্যতের অজানা দুশ্চিন্তা। পেছনে এসে দাঁড়ায় নীরব। এবার আমরা কোথায় যাব? তার কণ্ঠে চিন্তা মিশে আছে। নীরব একটু হেসে পাশে দাঁড়ায়, তার চোখে স্বাভাবিক আত্মবিশ্বাস। এত চিন্তার কি আছে? আপনার তো স্বামী আছে। তোমার সামান্য ইনকাম দিয়ে এত মানুষ চলবে কিভাবে? কণ্ঠে বাস্তব চিন্তা। নীরব হালকা হেসে অনন্যার দিকে তাকায়, তার দৃষ্টি শান্ত কিন্তু দৃঢ়। নো চিন্তা যান, আমি সুখেই রাখবো আপনাকে। সবার চিন্তা করতে হবে না, আমি দেখব। আপনি একটু আমাকে দেখুন। অনন্যার সাথে সাথে চোখ নামিয়ে ফেলে, তার গাল লাল হয়ে ওঠে। এই কথা তার বুকের ভেতর অদ্ভুতভাবে ধাক্কা দেয়। নীরব ধীরে তার কাছে আসে, কোনো তাড়াহুড়া নেই, শুধু একটা নরম অনুভূতি। সে আলতো করে অনন্যাকে কোলে তুলে নেয়। এই কি করছো? লজ্জা আর অপ্রস্তুত কণ্ঠ। নীরব কিছু বলে না, শুধু তাকে নিয়ে ভেতরে আসে, ধীরে বিছানায় শুয়ে দেয়। ঘরের আলো নরম, বাইরে বাতাস ধীরে বইছে। নীরব তার পাশে বসে পড়ে, তার চোখে গভীর শান্তি। সে আলতো করে অনন্যার কপালে হাত রাখে। রাতটা ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু সেই ঘরের ভেতর শুধু শান্তি, একটা নতুন সম্পর্কের নীরব উষ্ণতা। আর বাইরে সব কিছুর আড়ালে অনন্যার বাবা ছাড়া এ সত্য এখনো কেউ জানে না। নীরবের আসল পরিচয়, তার ক্ষমতা, তার লুকানো জগৎ, সবকিছু এখনো অন্ধকারেই। তবুও তার বুকে কোনো ভয় নেই, কারণ সে জানে সময় আসলে সব সত্য একদিন নিজেই প্রকাশ পাবে।